আচ্ছা, সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা। সো আমরা শুরু করি আজকে। সো লাস্ট উইকে আমরা রিস্ক নিয়ে কথা বলা শুরু করছি, যে আমরা ফার্স্টে ইনটুইটিভলি বোঝার চেষ্টা করতেছিলাম যে রিস্ক ব্যাপারটা আসলে কি। এবং আমরা আজকে এটাকে একটু ইকুয়েশনের মাধ্যমে আর একটু ডিটেল বোঝার চেষ্টা করব। সো এখানে যে ইকুয়েশনটা আপনারা দেখতে পাচ্ছেন, যে রিস্ক ইজ ইকুয়াল টু লাইকলিহুড মাল্টিপ্লাইড বাই ইম্প্যাক্ট। এই ইকুয়েশনটা ইনফরমেশন অ্যাসিওরেন্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশনস। আপনাদেরকে মনে হয় বলছিলাম আমি প্রথম দিন যে এই কোর্সটার সাথে সাইবার সিকিউরিটি সার্টিফিকেশন কোর্সের বেশ কিছু কন্টেন্টের সিমিলারিটিজ আছে। তো আমার মনে আছে আমি একটা সাইবার সিকিউরিটি সার্টিফিকেশন কোর্স পরীক্ষা দিছিলাম। তো ওইখানে আহ, এবং এই ধরনের কোর্সগুলা খুবই ইন্টেন্সিভ হয়, মানে পরীক্ষাগুলা ধরেন আপনার আপনাকে 120 মিনিটে প্রবাবলি 70-80টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্সার দিতে হবে আর কি। মানে সময় খুব কম থাকে। তো আমার এখনো মনে আছে অ্যাটলিস্ট 2 থেকে 3টা প্রশ্ন, খুব সম্ভবত 3টা প্রশ্ন আহ, আমি ক্লিয়ার অ্যান্সারটা জানতাম না। বাট আমি এই ইকুয়েশনটা জানতাম, যে রিস্ক ইজ ইকুয়াল টু লাইকলিহুড মাল্টিপ্লাইড বাই ইম্প্যাক্ট। সো এই ইকুয়েশনটা জানার কারণে একটু ডিডাকশন করে আমি বেসিক্যালি ওই 3টা প্রশ্নের উত্তরই আমি ঠিক মতো আসলে দিতে পারছিলাম। সো দিস ইকুয়েশন ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। অ্যান্ড আইরনিক্যালি এটা আসলে কোনো রিয়েল ইকুয়েশন না। মানে এখানে আসলে আমাদের কোনো ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আমরা, হ্যাঁ, আমরা একটা কোয়ান্টিটেটিভ ভ্যালু পাবো, বাট যে কোয়ান্টিটেটিভ ভ্যালুটা আমরা অ্যাসাইন করব, দ্যাট কোয়ান্টিটেটিভ ভ্যালু ইটসেলফ ইজ কোয়াইট সাবজেক্টিভ, যেটা আমরা একটু পরে দেখবো আর কি। বাট ফর নাও আমরা মনে করতে পারি যে রিস্ক ইজ বেসিক্যালি ডিপেন্ডিং অন টু ফ্যাক্টরস। একটা হচ্ছে লাইকলিহুড, আর আরেকটা হচ্ছে ইম্প্যাক্ট। সো আগের দিন আমরা যে ইনটুইটিভ এক্সাম্পলটা দিছিলাম, যে কনসিডার টু কেসেস, ইউর গ্র্যান্ডমাস কম্পিউটার অ্যান্ড দ্য কম্পিউটার অফ চিফ অফ নেভাল অপারেশনস, আপনারা সবাই কিন্তু ইনটুইটিভলি অ্যান্সার দিছিলেন যে সিস্টেম টু, তাই না? সেকেন্ড সিস্টেমটা অপারেটস অ্যাট আ হায়ার রিস্ক লেভেল। আজকে আমরা একটু বোঝার চেষ্টা করি ফর্মালি যে কেন টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো ইফ উই কনসিডার হোয়াট ইজ দ্য লাইকলিহুড অফ সামওয়ান অ্যাটাকিং your grandma's computer compared to someone attacking chief of naval operations computer, কোনটা অ্যাটাক করার লাইকলিহুড অথবা প্রবাবিলিটি বেশি? হ্যাঁ, সো উই ক্যান ইমিডিয়েটলি অ্যান্সার যে 2 নাম্বারটা বেশি, তাই না? পিপল উড লাইক টু অ্যাটাক চিফ অফ নেভাল অপারেশনস কম্পিউটার ওয়ে মোর। মানে আপনি যদি পুরা গ্লোবাল স্কেলে চিন্তা করেন, there are more people who are willing to attack the chief of naval operations of computer compared to your grandma's computer, তাই না? সো লাইকলিহুডটা কিন্তু বেশি হচ্ছে কেস টুতে। দেন হোয়াট অ্যাবাউট দ্য আদার পার্ট, ইম্প্যাক্ট? সো আপনার গ্র্যান্ডমার কম্পিউটার এফেক্টেড হইলে ইম্প্যাক্টটা কিরকম হবে? খুব একটা বেশি কিন্তু হবে না, কারণ আপনার গ্র্যান্ডমাস কম্পিউটারে খুব বেশি সেন্সিটিভ জিনিসপত্র নাই। ওয়ারাস চিফ অফ নেভাল অপারেশনস এর কম্পিউটার, সেটা যদি কোনোভাবে হ্যাক হয়, সো ইম্প্যাক্টটা অনেক হাই হবে। সো দুইটা জিনিসকে আমরা যদি কোয়ান্টিফাই করি, লাইকলিহুডও বেশি ফর নাম্বার টু, সিমিলারলি ইম্প্যাক্টও বেশি ফর নাম্বার টু। সো ওভারঅল আমাদের অ্যান্সার হচ্ছে ওভারঅল রিস্কও 2 নাম্বারটার বেশি। নাও আমি এখানে নিচে লিখে দিছি, we are actually not going to multiply anything, but it gives an idea. If either of these factors increase, so does the risk. তো এখন যদি আমি আপনাদের অ্যাস্ক করি যে এখানে তো আসলে আমরা মানে মাল্টিপ্লিকেশন না দিয়ে আমরা তো প্লাস সাইনও দিতে পারতাম, তাই না? প্লাস না দিয়ে আমরা এখানে মাল্টিপ্লাই দিলাম কেন? ডাজ এনিবডি উড লাইক টু অ্যান্সার দ্যাট? মাল্টিপ্লিকেশনের সিগনিফিকেন্সটা এখানে কি?
রেট বোঝানোর জন্য। আহ yeah, that could be one thing, but আরো অবভিয়াস অ্যান্সারটা আরেকটু অবভিয়াস যে আপনি চিন্তা করে দেখেন যে দুইটা মানে মাল্টিপ্লিকেশনের যে কোনো একটা ফ্যাক্টর যদি জিরো হয়ে যায়, যে কোনো একটা ফ্যাক্টর যদি জিরো হয়, ওভারঅল অ্যান্সারটাও আসলে জিরো, তাই না? প্লাসের ক্ষেত্রে যেটা না। সো ওই কারণে এখানে মাল্টিপ্লিকেশন দেয়া হয়েছে যে আপনার কোনো একটা ফ্যাক্টর যদি জিরো হয়, যেটা আমরা একটু পরে আলোচনা করব, তাহলে কিন্তু ওভারঅল রিস্কও আসলে টোটালি জিরো। সো এই কারণে আমরা instead of plus we have used the multiplication. সো এবং এটার এই ইকুয়েশনটার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস অনেক বেশি। আহ, আমি একটা ছোট্ট উদাহরণ দেই। ধরেন আমি বেশ কিছুদিন ব্র্যাক ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটির কনসালটেন্ট ছিলাম। তো সেখানে আমরা একবার ডিসিশন নিলাম যে আমাদের সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালু করতে হবে। পুরো ইউনিভার্সিটিতে আমরা সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালু করব। এখন সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালু করতে হলে আমাদের কিন্তু বেশ কিছু মডিউলে আমাদের আসলে ট্রেনিং দিতে হবে। এখন সাইবার সিকিউরিটির 15 থেকে 20টা মডিউল আছে। আপনি ধরেন পাসওয়ার্ড একটা মডিউল, ইমেল সিকিউরিটি আরেকটা মডিউল, রিমোট ওয়ার্কে কাজ করলে কিভাবে কি করতে হবে সেটা আরেকটা মডিউল। তারপরে চিন্তা করলো এরকম 15টা মডিউলে তো আসলে আমাদের ট্রেনিং দেওয়া পসিবল না। আমি যদি একটা এমপ্লয়িকে ডেকে 15টা মডিউলে ধরে ধরে শিখাই, তাহলে তো অনেক সময় লাগবে। সো আমার আসলে পিক করতে হবে কোন 5টা বা কোন 6টা মডিউল সবচাইতে বেশি আপনার ইম্পর্টেন্ট। তখন আমার কিভাবে এটা আমি বের করতে পারবো? খুব ইজি, আমি এই ইকুয়েশনটা বের করতে পারবো যে আমাদের এমপ্লয়ীদের ক্ষেত্রে পাসওয়ার্ড কি বড় থ্রেট, নাকি আমাদের এমপ্লয়ীদের ক্ষেত্রে রিমোট ওয়ার্ক এর সিকিউরিটি, মানে পাসওয়ার্ড মোর ইম্পর্টেন্ট নাকি রিমোট ওয়ার্ক এই মডিউলটা মোর ইম্পর্টেন্ট। তখন কিন্তু আমি কুইকলি এই ইকুয়েশনটা একটু চিন্তা করে দেখলাম যে কোনো একজন অ্যাটাকারের মানে পাসওয়ার্ড বেসড মেকানিজম এক্সপ্লয়েট করে অ্যাটাক করার পসিবিলিটি কতটুকু, এবং সেই অ্যাটাকটা যদি সাকসেসফুল হয় তার পোটেনশিয়াল ইম্প্যাক্ট কতটুকু। সেটার সাথে আমি যখন কম্পেয়ার করলাম যে রিমোট ওয়ার্ক মেকানিজমকে এক্সপ্লয়েট করে অ্যাটাক করার লাইকলিহুড কত, এবং সেটা সাকসেসফুল হইলে সেটার ইম্প্যাক্ট কত, এবং আমি ইজিলি কিন্তু ক্লিয়ারলি জাস্ট 2 মিনিটে আমি বের করে ফেলতে পারলাম যে না, পাসওয়ার্ডটা এখানে মোর ইম্পর্টেন্ট। কারণ ধরেন ব্র্যাক ইউনিভার্সিটিতে রিমোট ওয়ার্কটা ওইভাবে এখনো ফর্মালি আপনার রেকগনাইজ না, মানে স্টাফরা সবাই কিন্তু আসলে ইন পার্সন এসেই এসেই কাজ করে। সো ওখানে লাইকলিহুডটাও আসলে কম, সাথে সাথে হচ্ছে ইম্প্যাক্টটাও কম। তো ইনফ্যাক্ট এভাবে কিন্তু আমি জাস্ট 10 মিনিটে আমি ওই 15টা মডিউল থেকে 5-6টা মডিউল আসলে আমি পিক করে ফেলতে পারছি, যে এই মডিউলগুলো যদিও পরবর্তীতে সেই প্রোগ্রামটা আর আসলে করা হয় নাই, বাট দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। বাট এরকম আপনি যখন খুব কুইকলি কোনো একটা কিছু প্রায়োরিটাইজ করতে চাচ্ছেন যে কোনটার রিস্ক বেশি, এভাবে কিন্তু আপনি প্রায়োরিটাইজ করতে পারেন যে সাপোজ আমরা কি কানেক্টকে আগে সিকিউর করব। কানেক্ট মানে হচ্ছে আমাদের যে স্টুডেন্ট পোর্টাল, হ্যাঁ, আমরা কি কানেক্টকে আগে সিকিউর করব, নাকি আমরা আমাদের ব্র্যাকের যে মেইন ওয়েবসাইটটা আছে সেটাকে আগে আগে সিকিউর করব। এগেইন দ্য সেম ইকুয়েশন, হ্যাঁ, কানেক্ট অ্যাটাক হওয়ার লাইকলিহুড কতটুকু, এবং কানেক্ট কানেক্ট সাকসেসফুলি যদি ব্রিচ হয় তাহলে সেটার ইম্প্যাক্ট কতটুকু। হ্যাঁ, এইভাবে কিন্তু আমি খুবই কুইকলি একটা সাবজেক্টিভ করে আমি কিন্তু রিস্ক বের করে ফেলতে পারি। সো এই কাজটাকে আরেকটু সহজ করার জন্য আমরা যদি আরেকটু যাই, লাইকলিহুড আসলে বেসিক্যালি ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর। অ্যাজ ইউ ক্যান সি অন দ্য স্লাইড হেয়ার, লাইকলিহুড ইজ আ ফাংশন অফ ভালনারেবিলিটি অ্যান্ড থ্রেট। আমি মনে হয় আগের দিন বলছিলাম যে ইনফরমেশন অ্যাসুরেন্স কোর্সের কনটেক্সটে আমরা এই টার্মগুলার খুব স্পেসিফিক মিনিং আছে। হ্যাঁ, ভালনারেবিলিটি অ্যান্ড থ্রেট এই দুইটারই খুবই স্পেসিফিক ডেফিনিশন আছে। সো হোয়াট ইজ দ্যাট? আমরা বলছি যে লাইকলিহুড ফার্দার ইজ আ ফাংশন অফ ভালনারেবিলিটি অ্যান্ড থ্রেট। তার মানে ভালনারেবিলিটি যত বেশি হবে লাইকলিহুডও তত বেশি হবে, আবার থ্রেট যত বেশি হবে লাইকলিহুডও তত বেশি হবে। So what is vulnerability? Vulnerability is a weakness or a defect in a system that may be exploited to do a bad stuff. সোজা কথা, ইনফরমেশন অ্যাসুরেন্সের ভাষায় ভালনারেবিলিটি হচ্ছে আমার সিস্টেমে কি কি দুর্বলতা বা উইকনেস আছে, এবং
the reason I emphasize on maybe here is because vulnerability থাকা মানেই যে ওটা এক্সপ্লয়েট করা যাবে সেটা না। ভালনারেবিলিটি এক্সপ্লয়েট করার জন্য অ্যাটাকারকে আরো অনেক বেশি কাজ করতে হয়। সো মানে জাস্ট বিকজ দেয়ার ইজ আ ভালনারেবিলিটি ডাজ নট মিন দ্যাট দ্য সিস্টেম ইজ ইনসিকিউর, বাট এটা একটা মেজার। তার মানে কি, আপনার ভালনারেবিলিটি যত বেশি থাকবে আপনার সিস্টেম অ্যাটাক হওয়ার লাইকলিহুডও তত বেশি হবে না, কারণ আপনার উইকনেস বেশি। আপনার উইকনেস বেশি মানেই হচ্ছে আপনার সিস্টেম অ্যাটাক হওয়ার লাইকলিহুড বেশি। সো হোয়াট কুড বি আ পটেনশিয়াল এক্সাম্পল অফ ভালনারেবিলিটি? ভালনারেবিলিটির পটেনশিয়াল এক্সাম্পল হচ্ছে যে সাপোজ আপনার ফায়ারওয়াল, আপনি যেই ফায়ারওয়ালটা ইউজ করেন সেই ফায়ারওয়ালটা সিকিউর না। সো ফায়ারওয়াল যদি সিকিউর না হয় তার মানে দ্য সিস্টেম ইজ মোর ভালনারেবল, তার মানে আমার উইকনেস বেশি। অথবা আপনার যদি কোনো অ্যাপ্লিকেশন রান করেন, সেই অ্যাপ্লিকেশনটা ঠিক মতো সিকিউরিটি প্যাচ করা নাই, সেই অ্যাপ্লিকেশনটা আউটডেটেড। সো অ্যাপ্লিকেশন আউটডেটেড হওয়া মানেও আমার ভালনারেবিলিটিটা বেশি। আপনি ধরেন আপনার কোম্পানিতে 3 বছর কোনো ভিএপিটি করেন নাই। ভিএপিটি মানে ভিএ মানে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, পিটি মানে পেনিট্রেশন টেস্টিং। সো এটা না করা মানেও হচ্ছে যে হ্যাঁ আপনার উইকনেস যে কতটুকু আছে সেটাই আপনি জানেন না, which is itself is a vulnerability. হ্যাঁ, সো ভালনারেবিলিটি বলতে আমরা কিন্তু বোঝাই উইকনেসটা কি। আর থ্রেটেরও একটা খুবই স্পেসিফিক ডেফিনিশন আছে। আর থ্রেট ইজ অ্যান অ্যাক্টর, তার মানে থ্রেট হচ্ছে অ্যাটাকারকে আমরা থ্রেট বলতেছি। হ্যাঁ, সো এই জন্য বললাম যে থ্রেট আর ভালনারেবিলিটি দুইটাকে আপনারা মিক্স আপ করে ফেললেন না। ভালনারেবিলিটি হচ্ছে উইকনেসটাকে বলা হচ্ছে, আর থ্রেট বলা হচ্ছে সেই অ্যাক্টরটা যে এই উইকনেসটাকে এক্সপ্লয়েট করবে। বাট থ্রেট অ্যানালিসিসে থ্রেটেরও কিন্তু একটা খুবই কনক্রিট ডেফিনিশন আছে, যাকে তাকে আমরা থ্রেট বলে আইডেন্টিফাই করব না। থ্রেট হতে হলে একজন অ্যাক্টরের দুইটা জিনিস থাকতে হবে, দে নিড টু হ্যাভ দ্য পোটেনশিয়াল and they need to have the motivation to do bad stuff. Potential মানে কি, আমার অ্যাটাক করার নলেজ এন্ড ক্যাপাসিটি আছে, আর মোটিভেশন মানে আমার অ্যাটাক করার ইচ্ছা আছে। আমি একটা সিম্পল উদাহরণ দিই ব্র্যাক ইউনিভার্সিটির অ্যাসপেক্টে। আপনি যদি ব্র্যাক ইউনিভার্সিটিকে একটা সিস্টেম হিসেবে চিন্তা করেন, তাহলে ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইটে, মানে সিস্টেম বলতে আমরা ডিজিটাল সিস্টেম এখানে বলছি, we're not talking about we are not talking about আপনার রায়হান একটু আপনার ইয়েটা মিউট করেন। আচ্ছা, সো আমরা যদি এখন ব্র্যাক ইউনিভার্সিটির সিস্টেমকে আমরা যদি চিন্তা করি যে ব্র্যাক ইউনিভার্সিটির সিস্টেমে কারা কারা থ্রেট, হ্যাঁ, কাদের কাদের পোটেনশিয়াল এন্ড মোটিভেশন দুইটাই আছে, দুইটা না থাকলে কিন্তু আমরা সেটাকে থ্রেট বলতেছি না। সো এখন চিন্তা করি, ধরেন ব্র্যাক ইউনিভার্সিটিকে অনেকেই, ব্র্যাকের ওয়েবসাইট হ্যাক করতে অনেকেই চাইতে পারে। এখন চাওয়াটা কিন্তু মোটিভেশন। হ্যাঁ, সাপোজ অনেকে হয়তো মনে করতে পারে ব্র্যাক ইউনিভার্সিটি স্ট্যান্ডস ফর দিস থিংস, আই ডোন্ট লাইক দিস থিংস, ঠিক আছে। বাট হ্যাঁ, সে হয়তো ব্র্যাক ইউনিভার্সিটির প্রতি সামহাউ তার একটা গ্রাজ আছে, বাট দে ডু নট নো হাউ টু হ্যাক আ ডিজিটাল সিস্টেম, মানে তাদের ডিজিটাল নলেজের অভাব আছে। তাহলে ওই পার্সনটা কি আমরা থ্রেট বলতে পারি? Someone is motivated to attack or hack Brack website, but they don't have the potential because they do not know how to hack. They don't have the digital knowledge. ওই পার্সনটা কিন্তু আমরা থ্রেট বলবো না। আবার ধরেন কারো কারো যদি হ্যাক করার পোটেনশিয়াল আছে বাট মোটিভেশন নাই। সাপোজ আই এম আ ব্র্যাক এমপ্লয়ি, আমি হয়তো ব্র্যাকের সিস্টেমের অনেক কিছু জানি, আমার হয়তো অ্যাটাক করার পোটেনশিয়াল আছে, কিন্তু আমার অ্যাটাক করার কিন্তু মোটিভেশন নাই, because I work for Bragg, right? Why would I attack Bragg, right? So এইভাবে যদি চিন্তা করেন, who could be the biggest threat
এবং আমরা যখন এই থ্রেট বেসড অ্যানালিসিসটা করব, আমরা কিন্তু অনেক অ্যাক্টরকে বাদ দিয়ে দিতে পারি। যেমন সাইবার সিকিউরিটির একটা কথা আছে যে পারসিস্টেন্ট, অ্যাক্রোনিমটা কি জানি আমি ভুলে গেলাম, এটা হচ্ছে আপনার এপিটি। হ্যাঁ, এপিটি। এ স্ট্যান্ডস ফর অ্যাডভান্সড, পি স্ট্যান্ডস ফর পারসিস্টেন্ট, এন্ড টি স্ট্যান্ডস ফর থ্রেট। এপিটি। এপিটি কাদেরকে বলা হয়? আপনার মনে হয় নো ওয়ারিজ। এপিটি কাদেরকে বলা হয়? আপনারা অনেকে হয়তো বাংলাদেশ ব্যাংক হাইস্টের কাহিনী শুনছেন 2016-র দিকে অথবা 2016-17-র দিকে। বাংলাদেশ ব্যাংকে একটা বিশাল হাইস্ট হয়, অনলাইন ব্যাংকিং হাইস্ট। এবং এই হাইস্টে যে অ্যামাউন্ট টাকা আপনার চলে গেছিল, দ্যাটস ওয়ান অফ দ্য হাইয়েস্ট। আপনার এখানে সবাই হয়তো অনেকে জানেন। তো ওইটার যখন ফরেনসিক অ্যানালিসিস করা হয়েছিল, ফরেনসিক অ্যানালিসিস মানে হচ্ছে, ফরেনসিক কথার অর্থ হচ্ছে অ্যাটাক হয়ে যাওয়ার পরে আপনার যেমন ফিজিক্যাল ক্রাইম সিনে আমরা যেমন গিয়ে ইনভেস্টিগেট করি না, যে ইয়েলো টেপ লাগানো থাকে, যেখানে আমরা আসলে গিয়ে দেখি আসলে যে যে আহ, যে এ ক্রাইমটা করছে সে কোনো ডিএনএ স্যাম্পল বা কিছু রেখে গেছে নাকি, তার কোনো চুল পড়ে আছে কিনা বা এরকম। সো এটার কিন্তু একটা ডিজিটাল কাউন্টার পার্টও আছে, যেটাকে আমরা বলি ডিজিটাল ফরেনসিক। তো যখন কোনো সাইবার ক্রাইম হয়, আমরা কিন্তু ওই ডিজিটাল ফরেনসিক করার চেষ্টা করি, ট্রেস করার চেষ্টা করি যে ওয়্যার ডিড দ্যাট অ্যাটাক অরিজিনেট ফ্রম। সো বাংলাদেশ ব্যাংক হাইস্টের যখন ফরেনসিক অ্যানালিসিস করা হয়েছিল, there is no conclusive evidence, but it strongly indicates that যে নর্থ কোরিয়ার কোন একটা হ্যাকার গ্রুপ might be involved there, and it could also be possible it was state sponsored. এখন স্টেট স্পন্সর্ড কিনা এটা আমরা শিওর না, কারণ অ্যাটাকের আমরা যে ইয়েগুলা পাইছিলাম, আর্টিফ্যাক্ট গুলা পাইছিলাম, যে স্ক্রিপ্ট এবং অন্য সব জিনিসগুলা ফরেনসিক অ্যানালিসিস করে, দে স সামথিং লাইক, দে হ্যাভ সাম কমেন্টস রিটেন ইন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ। নাও this could whole this could be a whole different like mechanism to divert the whole attention to Korea, মানে এমন তো হতে পারে অ্যাটাকাররা অন্য কোনো দেশের, তারা হয়তো ইচ্ছা করে কমেন্ট গুলা কোরিয়ান ল্যাঙ্গুয়েজে লিখছে, রাইট? So we don't know for sure, but there is some sort of like indication that ওই যে এপিটির কথাটা বললাম না, অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট, হ্যাঁ, যে এপিটি কেউ এর পিছে জড়িত, মানে এটা কোনো ছোটখাটো মানুষের কাজ না। হ্যাঁ, একটা বড় গ্রুপ, একটা অর্গানাইজড গ্রুপ অনেক সময় নিয়ে এবং অনেক স্টাডি করে এই হাইস্টের এই হাইস্টের অ্যাটেম্পটটা নিছিল। অ্যান্ড ইফ ইউ ফলো দ্য ফরেনসিক অ্যানালিসিস, হিসাবটা এমন ভাবে করা হয়েছিল যে অ্যাটাকটা করা হয়েছিল থার্সডেতে, যেহেতু আপনার ফ্রাইডেতে বাংলাদেশের সব অফিস বন্ধ থাকে। সো ফ্রাইডে এবং স্যাটারডে কেউ কিন্তু আসলে বুঝবে না, মানে সানডেতে অফিসে যাওয়ার আগে কেউ কিন্তু এখানে বুঝবে না যে এখানে একটা অ্যাটাক হয়েছে। এবং আপনার এই টাকাটা যে আপনার ট্রান্সফার হয়েছে, আপনারা সবাই আহ, যারা একটু গ্লোবাল পেমেন্ট নিয়ে পড়ালেখা করেন তারা জানেন যে ইন্টারন্যাশনাল পেমেন্টটা একটা নেটওয়ার্কের মধ্যে দিয়ে পুরো ব্যাপারগুলো হয়। সো টাকাগুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ইন্টারমিডিয়ারি ইনস্টিটিউশনের মাধ্যমে ট্রান্সফার হচ্ছিল, নিউ ইয়র্ক এবং অন্যান্য এরিয়াতে আবার স্যাটারডে এন্ড সানডে ছুটি। সো ওইভাবে এক্সপ্লয়েট করা হয়েছিল যে বাংলাদেশে এটা ডিটেক্ট হবে না সানডের আগে, আবার নিউ ইয়র্কের ব্যাংকগুলোতে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোতে ওইটা ডিটেক্ট হবে না, কারণ ফ্রাইডের ঠিক পরই আপনার স্যাটারডে আর সানডেতে ইউএসএ সবকিছু ছুটি থাকে। এবং উইচ ইজ মোর ইভেন ইন্টারেস্টিং যে ফাইনালি ওখান থেকে ইউএসএ থেকে এটা আবার চলে গেছিল ইস্ট এশিয়ার কোনো দেশে, ইফ আই এম নট রং, হংকং আর কোথাও, যেখানে আবার ওই টাইমটাতে চাইনিজ নিউ ইয়ারের হলিডে ছিল। চাইনিজ নিউ ইয়ার কিন্তু এখনই হচ্ছে মনে হয় আপনার, আপনি যদি কুইকলি গুগল করেন, চাইনিজ নিউ ইয়ারের টাইমটা অনেকটা লুনার ক্যালেন্ডারের সাথে রিলেটেড। এন্ড মানে সোমবারে ওইটা আরো ট্রেস করা পসিবল না, কারণ সোমবারে ওই ইস্টার্ন ইউরোপের, সরি ইস্টার্ন এশিয়ার, প্রবলি হংকং আর কোথাও, ওদিন ছিল মানডেতে ছুটি। সো পুরো অ্যাটাকের টাইমিং সবকিছু যেভাবে করা হয়েছিল, এটা কারণ ছোট কোনো গ্রুপের কাজ না, এটা অ্যাডভান্সড
পারসিস্টেন্ট থ্রেট, যেটা আমি বলছিলাম, এপিটি। তো এখন ব্র্যাক ইউনিভার্সিটি, আপনি যখন সিস্টেমের রিস্ক আপনি অ্যানালিসিস করবেন, হোয়াট ডু ইউ থিঙ্ক আমাদের থ্রেট কারা? ডু ইউ থিঙ্ক এপিটি উড লাইক টু অ্যাটাক আস? মানে যারা এই লেভেলের অ্যাটাক করে, মানে অ্যাটাক আমরা কেন করি, হোয়াট ইজ দ্য রিটার্ন, তাই না? অ্যাটাকাররা অ্যাটাক কেন করে? যে আমি যেই টাইম ইনভেস্ট করে আমি অ্যাটাক করলাম, আমার রিটার্ন কি আমি ঠিকমতো পাচ্ছি নাকি, রাইট? ইটস আ কস্ট বেনিফিট অ্যানালিসিস। সো ডু ইউ থিঙ্ক অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট বা এপিটি যারা, তারা কি ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাটাক করবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? No, maybe. চান্সেস আর অডস আর প্রিটি লো, তাই না? সো আমরা কিন্তু ওই এপিটি কে খুব সহজেই আমাদের থ্রেট অ্যানালিসিস থেকে বাদ করে দিতে পারি। এখন ইউ ডু দ্য সেম থিং ফর ইয়োর ওন অর্গানাইজেশন। হ্যাঁ, আপনি যদি কোনো ব্যাংকে কাজ করেন, হ্যাঁ, আপনি যদি কোনো বড় ব্যাংকে কাজ করেন লাইক এইচএসবিসি, রাইট? তাহলে এপিটি কুড বি আ থ্রেট। হ্যাঁ, আপনি যদি কোনো সেন্সিটিভ জায়গায় কাজ করেন, তাহলে এপিটি কুড বি আ থ্রেট। তো ব্র্যাক ইউনিভার্সিটির জন্য থ্রেট মূলত কারা? ব্র্যাক ইউনিভার্সিটির জন্য থ্রেট হইতে পারে, ওয়ান মেজর থ্রেট হইতে পারে ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টসরা। হ্যাঁ, অ্যান্ড ওয়েন আই সে স্টুডেন্টস, নট অল স্টুডেন্টস, কারণ হচ্ছে পোটেনশিয়াল অ্যান্ড মোটিভেশন দুইটাই থাকতে পারে, তাই না? সো ওয়ান পোটেনশিয়াল থ্রেট কুড বি যে যেসব স্টুডেন্টরা নতুন নতুন আসলে আপনার হ্যাকিং শিখছে, তাই না? নতুন নতুন আপনার এথিক্যাল হ্যাকিং কোর্স করছে, তারা একটু দেখতে চাচ্ছে যে আমি কতটুকু কি পারি। এটা হচ্ছে তাদের, দে হ্যাভ দ্য পোটেনশিয়াল। হোয়াট কুড বি দেয়ার মোটিভেশন? মোটিভেশন হচ্ছে যে আমি জাস্ট একটু দেখি রিয়েল ওয়ার্ল্ডে আমি কতটুকু হাত পাকাইলাম, রাইট? দেন ইট কুড বি আ রাইভাল ইউনিভার্সিটির হ্যাকিং ক্লাবের স্টুডেন্টরা, রাইট? রাইভাল ইউনিভার্সিটির হ্যাকিং ক্লাবের স্টুডেন্টরা, তাদের মোটিভেশনটা কি? যে তাদের মোটিভেশনটা হচ্ছে যে হ্যাঁ, আমরা যদি ব্র্যাক ইউনিভার্সিটি হ্যাক করতে পারি, তাহলে আমরা দেখাই দিলাম যে উই আর বেটার দেন ইউ, তাই না? সো ব্র্যাক ইউনিভার্সিটির সিস্টেমের থ্রেট কিন্তু হচ্ছে খুবই আপনার, আই উড সে যে খুব অ্যাডভান্স না, মানে আই উড সে এলিমেন্টারি। এখন ব্র্যাক ইউনিভার্সিটির ভালনারেবিলিটি কি? এক্সকিউজ মি। ভালনারেবিলিটি যদি আমি চিন্তা করা শুরু করি, উইকনেস প্রচুর, ওকে, প্রচুর উইকনেস। হ্যাঁ, সো ওভারঅল যেটা বললাম যে ভালনারেবিলিটি অ্যান্ড থ্রেট দুইটাই একসাথে হইলে ওভারঅল লাইকলিহুড কত, সেটা কিন্তু ডিপেন্ড করে আমার ভালনারেবিলিটি অ্যান্ড থ্রেটের উপর। কারণ আপনি যদি পরের এই দুইটা লাইন দেখে থাকেন, আ ভালনারেবিলিটি ইন দ্য অ্যাবসেন্স অফ থ্রেট ইজ নো প্রবলেম, তাই না? এটা সহজ বাংলায় বললে কি, আমার অনেক দুর্বলতা আছে কিন্তু আমাকে অ্যাটাক করার কেউ নাই। ওকে, এটা একটা এক্সাম্পল হচ্ছে, ইট ডাজ নট ম্যাটার দ্যাট সুপারম্যান ইজ ভালনারেবল টু ক্রিপ্টোনাইট ইফ দেয়ার ইজ নো ব্যাড পিপল দ্যাট হ্যাভ অ্যাক্সেস টু ক্রিপ্টোনাইট। আপনারা যারা সুপারম্যান ফলো করেন, তারা জানেন যে সুপারম্যানের একমাত্র উইকনেস হচ্ছে ক্রিপ্টোনাইট। বাট কারো কাছে যদি ক্রিপ্টোনাইটের অ্যাক্সেসই না থাকে, কারো কাছে ক্রিপ্টোনাইটের অ্যাক্সেস না থাকা মানে কেউই থ্রেট নাই এখানে, কারণ কারোরই পোটেনশিয়াল নাই থ্রেট হওয়ার। সো থ্রেড যদি জিরো হয়, লাইকলিহুডও জিরো হবে, এবং লাইকলিহুড যদি জিরো হয়, ওভারঅল রিস্কও জিরো হবে। সিমিলারলি, একটা সিস্টেম যদি কমপ্লিটলি ইনভালনারেবল হয়, তাহলে যতই থ্রেট থাকুক কোনো লাভ নাই, তাই না? এখানে একটা এক্সাম্পল হচ্ছে, মিন কিডস উইথ ওয়াটার গানস আর নট আ প্রবলেম। সো মিন কিড যদি এসে আপনার ওয়াটার গান দিয়ে আপনাকে গুলিও করে, দ্যাটস নট আ প্রবলেম ফর দ্য অ্যাডাল্ট। সো এই তিনটা জিনিস যদি আপনার জানা থাকে, যে রিস্ক হচ্ছে লাইকলিহুড মাল্টিপ্লাইড বাই ইম্প্যাক্ট, আবার লাইকলিহুড হচ্ছে ডিপেন্ড করে ভালনারেবিলিটি আর থ্রেটের উপর, আবার থ্রেট ডিপেন্ড করে পোটেনশিয়াল আর মোটিভেশনের উপর। সো এই সবগুলোকে কম্বাইন করে এখন কিন্তু আপনি যে কোনো সিস্টেমের রিস্ক আপনি খুব সহজেই সাবজেক্টিভলি আপনি অ্যাসেস করতে পারবেন, এবং এটাকে আমরা বলি কোয়ালিটেটিভ রিস্ক অ্যাসেসমেন্ট। কোয়ালিটেটিভ রিস্ক অ্যাসেসমেন্ট করার জন্য আমাদের খুব বেশি এক্সপার্ট হওয়ার দরকার নাই। বাট আমরা যদি কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যাসেসমেন্ট করতে চাই, আমরা যদি বলি যে না, ইম্প্যাক্ট হাই নাকি লো, এটা দিয়ে আমার চলবে না, আমার জানতে হবে যে ইম্প্যাক্টটা আসলে কত টাকা হবে বা কত ডলারের লস হবে। ওই অ্যানালিসিস করা আমাদের মতো মানে রেগুলার আপনার
মানুষের পক্ষে সম্ভব না। ওটার জন্য একটা আলাদা এরিয়া আছে, আমি মনে হয় গতদিন এটার নাম বলছিলাম, যেটাকে আমরা বলি কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যাসেসমেন্ট। কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যাসেসমেন্ট ইজ আ সেপারেট স্পেশালাইজেশন, বাট কোয়ালিটেটিভ রিস্ক অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইজি। ওকে, সো এখন কিন্তু আপনারা সবাই, হ্যাঁ, আপনারা সবাই এই এক্সারসাইজটা বাসায় যেয়ে করতে পারেন, যে আপনারা যে অর্গানাইজেশনে কাজ করেন বা আপনারা যেই সিস্টেম নিয়ে কাজ করেন, সেই সিস্টেমের রিস্ক আসলে কতটুকু। এটা করার জন্য আপনার, যেহেতু জিনিসটা সাবজেক্টিভ, এই কাজটা একা করতে ডিসকারেজ করা হয়। এই কাজটা আপনার কলিগদের সাথে নিয়ে বসে, আরো দুইজন কলিগ যারা সেম এরিয়াতে কাজ করে, তাদেরকে বলেন যে এইটার লাইকলিহুড কত, লাইকলিহুড বুঝতে গিয়ে এটার ভালনারেবিলিটি আছে কিনা, ভালনারেবিলিটির সাথে এটার থ্রেট আছে কিনা, থ্রেট কারা কারা, কি ধরনের মানুষ হতে পারে, এবং সাথে সাথে ইম্প্যাক্ট। পুরো জিনিসটাকে আপনি যদি কোয়ালিটেটিভলি, সাবজেক্টিভলি, আপনি মোটামুটি একটা রিস্ক অ্যাসেসমেন্টে কনক্লুশনে আপনি আসলে আসতে পারবেন। সো দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এন্ট্রি পয়েন্ট which will inform আমাদের সাবসিকুয়েন্ট ডিসকাশন গুলা। এবং থ্রু আউট দ্য সেমেস্টার উই উইল কিপ কামিং ব্যাক রেফারিং টু দিস সিম্পল ইকুয়েশন, রিস্ক ইকুয়াল টু লাইকলিহুড মাল্টিপ্লাইড বাই ইম্প্যাক্ট। সো কারো কোনো কুইক কোয়েশ্চেন সো ফার? questions or comments or suggestions? I'm sorry, আমাকে একজন ইমেল করছিলেন or কমেন্ট করছিলেন যে লিংকটা কাজ করতেছে না, তাই না? সো I'll check it and I'll post. মানে কেউ কি ট্রাই করে দেখছেন? Is this link working? না স্যার, কাজ করে না। কাজ করে না না? আচ্ছা, তাহলে মনে হয় ওরা ওই যে স্লাইটলি মুভ করছে ওদের ইয়েটা, মানে ওদের পোর্টালটা স্লাইটলি মুভ করছে। আমি আপনাদের আপডেটেড লিংকটা দিয়ে দিব, ঠিক আছে? আমি আপনাদের আপডেটেড লিংকটা দিয়ে দিব। সো এটার সাথে সাথে আমরা আমাদের ফার্স্ট যে মডিউলটা, ইন্ট্রোডাকশন টু ইনফরমেশন অ্যাসিওরেন্স, সেটা শেষ করলাম। সো উইচ উই আর গোনা ডু স্টার্টিং ফ্রম টুডে, আমরা এক একটা প্রপার্টি ধরে ধরে আমরা ডিসকাশন শুরু করব। সো ফার্স্ট উই আর গোয়িং টু স্টার্ট উইথ কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটিটা আমরা শুরু করব, বাট এটা শুরু করার জন্য আমি একটু নতুন একটা ফাইল ওপেন করি। আমরা আমাদের স্ক্রিনে হয়তো একটু সুইচ করতে হবে, স্ক্রিন শেয়ারিংটা আমি একটু অফ করি। আপনারা কি নতুন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা বেল লাপাডুলা মডেল? দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা এখন কনফিডেন্সিয়ালিটিটাকে একটু ডিপলি বুঝার ট্রাই করি, এবং কনফিডেন্সিয়ালিটিটাকে ডিপলি বুঝার জন্য আমাদের যেই ম্যাথমেটিক্যাল মডেলটা আছে, সেই মডেলটার নাম আমরা বলি বেল লাপাডুলা মডেল। ওকে, বেল লাপাডুলা মডেল, দুইজন ডিফারেন্ট পার্সন যাদের নাম নিয়ে এই মডেলটা দেওয়া হয়েছে। সো দিস মডেল ইজ ডিজাইনড এক্সক্লুসিভলি ফর কনফিডেন্সিয়ালিটি। এখানে এক্সক্লুসিভলি কথাটা এখানে ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এক্সক্লুসিভ? এক্সক্লুসিভ মানে শুধুমাত্র। হ্যাঁ, সো বেল লাপাডুলা মডেলটা শুধুমাত্র কনফিডেন্সিয়ালিটির জন্য ইউজ করা হয়। এবং why are we starting our discussion with Bell LaPadula model? The reason is যে এটা probably the first mathematical model that we use in information assurance, এবং এই মডেলটার অরিজিন স্টোরি অনেক পুরানো। আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট ইটস মেবি ইন দ্য 50s or 60s এর দিকে। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে এটা অরিজিনেটেড ইন দ্য ইউএস মিলিটারি, এবং আপনারা যারা কম্পিউটারের হিস্ট্রি সম্পর্কে একটু পড়ালেখা করছেন তারা জানেন যে মানে ডিভাইসের সাইজ তো আসলে দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে, তাই না? সো আমরা মানে ডেস্কটপ থেকে আমরা ল্যাপটপে চলে আসছি, বাট ডেস্কটপ কম্পিউটার আসার আগে আমরা যে কম্পিউটার যে বুঝি সেটা ছিল মেইন ফ্রেম কম্পিউটার। লাইক হোয়াট ওয়াজ দ্য মেইন ফ্রেম কম্পিউটার? মেইন ফ্রেম কম্পিউটার ছিল যে তখনকার দিনে কম্পিউটার যখন প্রথম আসলো, ইট ওয়াজ আ ভেরি ভেরি মানে ইউজফুল রিসোর্স, কারণ কম্পিউটারের আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট অনেক হাই ছিল,
সো এবং সাইজও অনেক বড় ছিল। ধরেন একটা অর্গানাইজেশন হয়তো একটা কম্পিউটার অ্যাফোর্ড করতে পারতো। তো তখন একটা কম্পিউটারে লাইক 10 এমপ্লয়িজ কাজ করতেছে। হ্যাঁ, তার মানে আপনারা হয়তো জানেন এই মেইন ফ্রেমের এক একটা টার্মিনাল ছিল, এক একটা এমপ্লয় এক একটা টার্মিনালে ঢুকে ওই কম্পিউটারে কাজ করতো। সো তার মানে কি, আমার ডিভাইস আমার একটা, বাট আমার এমপ্লয়ি হচ্ছে যারা এই ডিভাইসে অপারেট করছে 7-8 জন। এবং প্রত্যেকের কাজের এরিয়া কিন্তু আলাদা, তাই না? সো আমার কেউ হয়তো আপনার চিফ সায়েন্টিস্ট, হ্যাঁ, কেউ হয়তো চিফ সায়েন্টিস্ট, আবার কেউ হয়তো রুকি লেভেলের, এন্ট্রি লেভেলের কেউ একজন, তাই না? তো এই জাতীয় সিস্টেমকে আমরা বলি মাল্টি লেভেল সিকিউরিটি সিস্টেম, এবং এই কনসেপ্টটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা নেক্সট 2-3 সপ্তাহ ধরে বেসিক্যালি মাল্টি লেভেল সিকিউরিটি সিস্টেম নিয়ে আলাপ করব। সো এই মাল্টি লেভেল সিকিউরিটি সিস্টেমের অর্থ হচ্ছে multiple users with different clearance levels can access the same system. হ্যাঁ, মানে ওই যে আগেকার যুগে যে মেইন ফ্রেম কম্পিউটারটা ছিল, সবাই কিন্তু একই সিস্টেমকে অ্যাক্সেস করতেছে, বাট এক একজনের ক্লিয়ারেন্স লেভেল এক এক রকম। হ্যাঁ, কেউ হয়তো মিলিটারির চিফ সায়েন্টিস্ট, কেউ হয়তো একজন অর্ডিনারি মেজর, হ্যাঁ, কেউ হয়তো চিফ অফ আর্মি, কেউ হয়তো একজন কর্পোরাল, মানে জাস্ট এন্ট্রি লেভেল পজিশন। সো এই আইডিয়াটাই পরে এক্সপান্ড হয়েছে, কারণ এখন যদি আপনি চিন্তা করেন কানেক্ট সিস্টেমের কথা, তো যদি কানেক্ট সিস্টেমের কথা চিন্তা করেন, কানেক্ট লেভেলও কিন্তু মাল্টি লেভেল সিকিউরিটি সিস্টেম, ব্র্যাকিউট যে কানেক্ট সিস্টেম, তাই না? কারণ এক একজনের ক্লিয়ারেন্স লেভেল এক এক রকম, এবং বেসড অন দ্য ক্লিয়ারেন্স লেভেল এক একজন কিন্তু সিস্টেমটাকে এক একভাবে অ্যাক্সেস করতে পারে। এবং আরেকবার বলে দিচ্ছি যে এই মডেলটা এক্সক্লুসিভলি ডিজাইন ফর কনফিডেন্সিয়ালিটি, মানে আমি যখন শুধুমাত্র গোপনীয়তার কথা চিন্তা করব, হ্যাঁ, এখানে কিন্তু আমি ইন্টেগ্রিটি বা অন্য কিছুর কথা বলতেছি না, তখন আমরা বেল লাপাডুলা মডেলটা ইউজ করব, যদি আমার সিস্টেমটা মাল্টি লেভেল সিকিউরিটি সিস্টেম হয়। অ্যান্ড আমরা যখন মাল্টি লেভেল বলছি, আমাদের একটু বোঝার চেষ্টা করা উচিত লেভেলগুলো আসলে কি। এবং লেভেলগুলো আসলে কি, আমি যেটা বলছি, আমি যে এক্সাম্পলটা এখানে দেখাচ্ছি, ডোন্ট টেক ইট অ্যাজ আ ক্যানোনিক্যাল এক্সাম্পল। হ্যাঁ, আপনার অর্গানাইজেশনে এই ক্লিয়ারেন্সের লেভেল কুড বি এন্টায়ারলি ডিফারেন্ট। হ্যাঁ, এখানে আমি 4টা ক্লিয়ারেন্স লেভেল দেখাচ্ছি, বাট আপনার অর্গানাইজেশনে এই লেভেল কুড বি এন্টায়ারলি ডিফারেন্ট। এখানে কতগুলা লেভেল, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট ইজ ইট ইজ মাল্টি লেভেল, মানে এখানে মোর দেন ওয়ান লেভেলস আছে। সো আমরা এই 4টা লেভেল কেন ইউজ করছি, যেটা বললাম যে বেল লাপাডুলা মডেলটা অরিজিনেট হয়েছে ইউএস মিলিটারিতে। সো ইউএস মিলিটারির সবচেয়ে এলিমেন্টারি ক্লিয়ারেন্স লেভেল হচ্ছে 4টা। ওকে, সবার নিচে আছে আনক্লাসিফাইড। আনক্লাসিফাইড মানে হচ্ছে লোয়েস্ট লেভেল। ওকে, সো একটা সিম্পল উদাহরণ দেই। আপনি যদি ইউএস মিলিটারির ওয়েবসাইটে যান, তাদের সবার সামনে কম্পিউটার ওপেন, যদি সিম্পলি গুগল করে ইউএস মিলিটারি পোর্টাল, তাহলে আপনার ইউএস মিলিটারির একটা ওয়েবসাইট পাবেন। সেটা প্রবাবলি ডোমেইনটা হচ্ছে জিওভি, গভর্নমেন্ট ওয়েবসাইটের ডোমেইন, জিওভি দিয়ে হয়। সো ওই ওয়েবসাইটে গেলে আপনি হোম পেজে যত ইনফরমেশন দেখতেছেন, হ্যাঁ, ইনক্লুডিং মানে ওদের অফিস কই, অ্যাড্রেস কি, বা যাই যেটাই হোক, এটা সব ওয়েবসাইটের জন্য। আপনি bracu.ac.bd তে যখন যাবেন, যে হোম পেজ যেটা ল্যান্ড করবে, সেখানে যে ইনফরমেশন গুলো আছে, সেই ইনফরমেশন গুলো কিন্তু ওপেন ফর এভরিওয়ান। সেই ইনফরমেশন গুলো কিন্তু টোটালি আনক্লাসিফাইড, তাই না? আপনারা যারা ওয়েব প্রোগ্রামিং জানেন তারা বেসিক্যালি জানেন যে বেসিক্যালি আমি যখন কোনো একটা সার্ভারের সাথে কানেক্ট করতেছি, বেসিক্যালি সার্ভাররা আমাকে একটা এইচটিএমএল ফাইল আমাকে দিচ্ছে, মানে এইচটিএমএল ফাইল আমাকে প্রেজেন্ট করছে। সো বেশিরভাগ ক্ষেত্রে হোম হোম পেজের এইচটিএমএল ফাইলটা হয় index.html। সো ওই ফাইলে যা ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো সবকিছুই কিন্তু ভেরি মাচ আনক্লাসিফাইড, মানে সবাই ওটা দেখতে পারে, আর ইট ইজ মেন্ট টু বি ফর দ্যাট, তাই না? যে কোনো পাবলিক যাতে ইউএস মিলিটারি বা ব্র্যাক ইউনিভার্সিটি সম্পর্কে তারা যদি জানতে চায়, তারা এখানে ভিজিট করবে। তার মানে এটা হচ্ছে লোয়েস্ট লেভেল, ওই ফাইলগুলা লোয়েস্ট লেভেলের ক্লিয়ারেন্স। এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট টু রেকগনাইজ, এই ক্লাসিফিকেশন লেভেলগুলো আমরা কিন্তু খালি সাবজেক্টকে দিচ্ছি না, আমরা ফাইলকেও দিচ্ছি। ওই আলাপটাতে আমি একটু পরে আসতেছি। সো আনক্লাসিফাইড এর পরে কিছু ফাইল যেটা একটু ইম্পর্টেন্ট, সেগুলোকে আমরা বলছি কনফিডেন্সিয়াল,
যেগুলো আরেকটু ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা বলছি সিক্রেট, এবং যেগুলো হাইয়েস্ট লেভেল ইম্পর্টেন্ট সেটাকে আমরা বলছি টপ সিক্রেট। টপ সিক্রেটের এক্সাম্পল কি হইতে পারে? আপনারা অনেকে হয়তো এটা জানেন যে when we are talking about United States government, ইউনাইটেড স্টেটসের যদি কোনো দেশের এগেইনস্টে নিউক্লিয়ার অ্যাটাক ইনিশিয়েট করতে চায়, সেটার অথরাইজেশন অনলি প্রেসিডেন্টের আছে। প্রেসিডেন্ট ক্যান ইনিশিয়েট আ নিউক্লিয়ার অ্যাটাক। তার মানে একটা নিউক্লিয়ার কোড আছে, এবং এই কোডটা কিন্তু প্রতিদিন র্যান্ডমলি চেঞ্জ হয়। হ্যাঁ, এবং আপনার প্রেসিডেন্টকে যখন ডেইলি ব্রিফিং করা হয়, সেই ব্রিফিং এর একটা পার্ট ওই প্রোটোকলে আছে যে এই কোডটা যে র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে, সেই কোডটা জেনারেট হচ্ছে এবং ওটা তাকে দেখানো হচ্ছে। তো এই নিউক্লিয়ার কোডটা কিন্তু টপ সিক্রেট, কারণ এই নিউক্লিয়ার কোড ছাড়া আপনার ওই নিউক্লিয়ার অ্যাটাক ইনিশিয়েট করা আসলে যাবে না। তো এটাকে আমরা বলতে পারি একদম টপ সিক্রেট, তাই না? কারণ এটা দিস কুড রেজাল্ট ইন ওয়ার্ল্ড ওয়ার 4 অ্যান্ড ইট কুড ডেস্ট্রয় দ্য হোল প্ল্যানেট, তাই না? সো এই জাতীয় হায়ারার্কিটা আমরা ওই কারণে করতেছি যে সবার লেভেল যেহেতু এক না, সব ডেটার লেভেলও এক না। কিছু কিছু ইনফরমেশন আর ওয়ে মোর ইম্পর্টেন্ট অ্যান্ড সেন্সিটিভ দেন আদার্স। সো এখানে আমি একটা সিম্পল উদাহরণ দিছি যে এই পাওয়ার পয়েন্ট স্লাইডটা আনক্লাসিফাইড বিকজ এনিওয়ান ক্যান রিড ইট। আপনাদের গ্রেড রিপোর্ট ইজ প্রবাবলি কনফিডেন্সিয়াল, কারণ এটা সবার জন্য উন্মুক্ত না। বাট এট দ্য সেম টাইম আপনার গ্রেড রিপোর্টটা হয়তো নিউক্লিয়ার কোড বা হাই এন্ড ওয়েপনের মতো এত বেশিও সিক্রেট না। মানে হচ্ছে যে এটা সিম্পলি এগেইন যে কোনটা কত বেশি উপরে, যে কোনটা হারাইলে ইম্প্যাক্টটা কত বেশি হবে, তাই না? আপনার গ্রেড রিপোর্টটা কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হলে ইম্প্যাক্ট যা হবে, হাই এন্ড ওয়েপনের কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হলে ইম্প্যাক্টটা আরো বেশি হবে। সো দ্যাটস ওয়াই আমরা ওটাকে সিক্রেট অ্যান্ড টপ সিক্রেট হিসেবে রাখছি। এখন আমরা যখন মাল্টি লেভেলের কথা বলতেছি, আমাদের আরো তিনটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে অবজেক্ট, একটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট অবজেক্টের ডিস্টিংশনটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। Subject is the one who uses the object, whereas an object is a file or data on a system that does nothing without interaction. এটা একটা সিম্পল অ্যানালজি হচ্ছে only a subject can do something to an object, not the other way around. Say for example, a soccer player dribbles and kicks the ball. So player হচ্ছে একজন সাবজেক্ট আর বলটা হচ্ছে একটা অবজেক্ট। ঠিক সিম্পলি একটা এমপ্লয়ি একটা ফাইলকে রিড করে, তাই না? একটা ফাইল তো একটা এমপ্লয়িকে রিড করতে পারে না। সো এমপ্লয়িজ আর সাবজেক্টস, ফাইলস আর অবজেক্ট। এখন একটা ফাইলের সাথে একটা এমপ্লয়ির রিলেশনশিপটা কি? এই রিলেশনশিপটাকে আমরা বলতেছি অ্যাক্সেস অপারেশন। অ্যান্ড ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমরা শুরুতে ধরে নিব অ্যাক্সেস অপারেশন অনলি দুইটা। ওকে, একটা হচ্ছে রিড আর আরেকটা হচ্ছে রাইট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিড অ্যান্ড রাইট? রিড মানে হচ্ছে আমি একটা ফাইলের কন্টেন্ট আমি খালি জানতে পারবো, আমি এই ফাইলের কন্টেন্টটা আমি খালি জানতে পারবো। আর রাইট মানে হচ্ছে আমি ওই ফাইলটার কন্টেন্ট মডিফাই করতে পারবো, মানে আমি ওই ফাইলটা আসলে চেঞ্জ করতে পারবো। ওকে, সো ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমরা এখন মনে করি যে দুই ধরনের অ্যাক্সেস আছে, একটা হচ্ছে রিড, একটা হচ্ছে রাইট। এখন আমরা যখন কনফিডেন্সিয়ালিটির কথা বলতেছি, তার মানে আপনারা সহজেই বুঝতে পারছেন আমরা যেহেতু একটা মাল্টি লেভেল সিকিউরিটি সিস্টেমের কথা বলতেছি, তাহলে কারো ক্লিয়ারেন্স লেভেল যদি কনফিডেন্সিয়াল হয়, ধরেন আপনি একজন এমপ্লয়ি, আপনার অর্গানাইজেশনে আপনার ক্লিয়ারেন্স লেভেল কনফিডেন্সিয়াল, কিন্তু আপনি যদি কোনোভাবে একটা টপ সিক্রেট ডকুমেন্ট পড়ে ফেলেন, রিড করে ফেলেন, ওকে, আপনি যদি কোনো একটা কনফিডেন্সিয়াল ডকুমেন্ট রিড করে ফেলেন, তাহলে উই সেই দ্যাট কনফিডেন্সিয়ালিটি ভায়োলেট হয়েছে, তাই না? কারণ আপনার ক্লিয়ারেন্স লেভেল ছিল টপ সিক্রেটের নিচে, আপনার ক্লিয়ারেন্স লেভেল কনফিডেন্সিয়াল। তার মানে আপনি শুধু কনফিডেন্সিয়াল ডকুমেন্টই পড়তে পারবেন, কিন্তু আপনি যদি একটা টপ সিক্রেট ডকুমেন্ট পড়ে ফেলেন, দ্যাট ইজ আ ভায়োলেশন অফ কনফিডেন্সিয়ালিটি, তাই না? সো আমরা এই কনসেপ্টগুলোকে কম্বাইন করে উই ক্যান কাম আপ উইথ আ ম্যাথমেটিক্যাল মডেল। বাট সেই ম্যাথমেটিক্যাল মডেলে যাওয়ার আগে আই ওয়ান্ট টু গিভ ইউ আ কুইক আইডিয়া অ্যাবাউট এই লেভেলটা। আমি যেটা বলতেছিলাম যে সাবজেক্টেরও
সিকিউরিটি লেভেল থাকবে, অবজেক্টেরও সিকিউরিটি লেভেল থাকবে। এখানে আমরা চারজন হাইপোথেটিক্যাল এমপ্লয়ির কথা বলছি, ট্যামারা, স্যামুয়েল, ক্লেয়ার এন্ড উলালি। ট্যামারার হচ্ছে টপ সিক্রেট, স্যামুয়েল হচ্ছে সিক্রেট, ক্লেয়ার হচ্ছে কনফিডেন্সিয়াল, আর উলালি হচ্ছে আনক্লাসিফাইড। তেমনি প্রত্যেকটা অবজেক্টেরও কিন্তু আপনার সিকিউরিটি লেভেল আছে। পার্সোনাল ফাইল, একটা অর্গানাইজেশনে পার্সোনাল ফাইল বলতে সাধারণত এইচআর ফাইলকে বোঝানো হয়, যেই ফাইলে ওই এমপ্লয়ির যাবতীয় অ্যানুয়াল রিভিউ থেকে শুরু করে সব ইনফরমেশন আছে। তো এটাকে সাধারণত সবচেয়ে হাইয়েস্ট লেভেলের সিকিউরিটি লেভেল হিসেবে চিন্তা করা হয়। এরপরে ইমেল ফাইলগুলোকে ধরা হচ্ছে সিক্রেট, সাধারণ অ্যাক্টিভিটি লগকে বলা হচ্ছে কনফিডেন্সিয়াল, এবং ফাইনালি টেলিফোন লিস্ট হচ্ছে আনক্লাসিফাইড। টেলিফোন লিস্ট আনক্লাসিফাইড কেন? কারণ টেলিফোন লিস্ট সবার জন্য উন্মুক্ত, পাবলিক কেউ যদি ফোন করে কিছু জানতে যাচ্ছে তাদের জন্য হয়তো উন্মুক্ত। ওকে, সো চারজন এমপ্লয়ি, এগেইন এগেইন দিস ইজ নট আ মানে ভেরি ফিক্সড থিং, এটা জাস্ট একটা এক্সাম্পল, ইউ ডোন্ট হ্যাভ টু লাইক টেক ইট গ্রান্টেড। এটা জাস্ট একটা এক্সাম্পল যে এই অর্গানাইজেশনে ট্যামারাকে টপ সিক্রেট দেওয়া হয়েছে, স্যামুয়েলকে সিক্রেট দেওয়া হয়েছে, ক্লেয়ারকে কনফিডেন্সিয়াল দেওয়া হয়েছে, এন্ড উলালিকে আনক্লাসিফাইড দেওয়া হয়েছে। এন্ড অবজেক্টের ব্যাপারে পার্সোনাল ফাইল, এইচআর ফাইলগুলোকে টপ সিক্রেট, ইমেল ফাইলগুলোকে বলা হচ্ছে সিক্রেট, অ্যাক্টিভিটি লগগুলোকে বলা হচ্ছে কনফিডেন্সিয়াল, এন্ড টেলিফোন লিস্টকে বলা হচ্ছে আনক্লাসিফাইড। এখন একটু চিন্তা করে দেখেন, ট্যামারা যে সবচেয়ে উপরে, ট্যামারার ক্লিয়ারেন্স হচ্ছে টপ সিক্রেট। ডু ইউ থিঙ্ক দ্যাট ট্যামারা শুড বি এবল টু রিড অল ফাইলস, যখন আমাদের অনলি গোল হচ্ছে কনফিডেন্সিয়ালিটি? ট্যামারা তো সবচেয়ে উপরের লেভেল, মানে ট্যামারা ইজ প্রবাবলি দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্যাট কোম্পানি। সে হয়তো ওই কোম্পানির প্রেসিডেন্ট বা চিফ এক্সিকিউটিভ অফিসার। সো চিফ এক্সিকিউটিভ অফিসারের কাছে কিন্তু কোনো কিছুই খুব সিক্রেট না, তার জন্য সবকিছুই উন্মুক্ত, রাইট? সো ট্যামারা ক্যান রিড অল ফাইলস। হোয়াট অ্যাবাউট ক্লেয়ার? ক্লেয়ারের লেভেল হচ্ছে কনফিডেন্সিয়াল, তার মানে when it comes to object, Claire should not be able to read anything that is above confidential. Confidential এর উপরে কি আছে? পার্সোনাল ফাইল আছে আর ইমেল ফাইল আছে। So that's why we are saying that Claire cannot read personal or email files. আর উলালি সবার নিচে, সো উলালি আসলে তার লেভেলের উপরে কিছুই পড়তে পারবে না। সো উলালি ক্যান অনলি রিড টেলিফোন লিস্ট। সো আমরা একটু পরেই আসলে ম্যাথমেটিক্যাল মডেলে চলে যাব, বাট ম্যাথমেটিক্যাল মডেলে যাওয়ার আগে এই লাস্ট 15 মিনিটসের ডিসকাশন কি সবার কাছে ক্লিয়ার? ডাজ এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন যে সাবজেক্ট কি, অবজেক্ট কি, রিড কি, রাইট কি, এবং কেন আপনার ক্লিয়ারেন্স লেভেলটা ইম্পর্টেন্ট? এনি কোয়েশ্চেন্স, কনফিউশনস অর কমেন্টস অর এনিথিং? আচ্ছা, সো তাহলে আমরা প্রসিড করি আমাদের এই স্লাইডটাতে, এবং দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। আমরা নেক্সট 1.5 উইক, আজকের দিনের বাকি ক্লাস এবং নেক্সট লেকচারও আমরা এই ধরনের জিনিসপত্রই দেখব, এবং এই জিনিসগুলা প্রোগ্রেসিভলি বিকামস লিটল বিট মোর কমপ্লিকেটেড। আমরা শুরুতে একদম স্ট্রেট ফরওয়ার্ড কেস নিয়ে চিন্তা করব, বাট আস্তে আস্তে আমরা একটু প্রোগ্রেসিভলি মোর কমপ্লিকেটেড দিকে যাব। সো এই কারণে এই স্লাইড আপনি না বুঝলে সামনে থিংস উইল গেট মোর ডিফিকাল্ট ফর ইউ। সো কোনো কিছু না বুঝলে জাস্ট জাস্ট স্টপ স্টপ, হ্যাঁ, আমাকে থামায় ইউ ক্যান আস্ক ইউর কোয়েশ্চেন। আজকে যেহেতু অনলাইন ক্লাস, কোনো কিছু না বুঝলে জাস্ট রেইজ ইউর হ্যান্ড, কারণ এই কনসেপ্টগুলো আপনি না বুঝলে পরের দিকের কনসেপ্ট আরো কঠিন হয়ে যাবে, যেহেতু আমরা প্রোগ্রেসিভলি মোর কমপ্লিকেটেড ডিসকাশনে যাব। সো আমরা শুরু করি। এটা খুবই সিম্পল, আমি এখন যেটা বলবো সেটা খুবই সিম্পল, যে এতক্ষণ পর্যন্ত আমরা যা ডিসকাস করলাম লাস্ট 15 মিনিটে, সেটা সামারি কি? হোয়াট ইজ দ্য সামারি অফ দ্যাট ডিসকাশন? সামারি হচ্ছে আমরা যখন শুধুমাত্র কনফিডেন্সিয়ালিটি নিয়ে কথা বলবো, কথা বলবো, তখন এই ব্যাপারটা ইম্পর্টেন্ট যে কেউ কারো লেভেলের উপরে কোনো কিছু পড়তে পারবে না,
বাট নিচে পড়তে পারবে। একটু আগে আমরা তাই বললাম না, একটু আগে এক্সাম্পলটা মনে আছে যে Tamara can read everything. Why do you think Tamara can read everything? কারণ Tamaraর সিকিউরিটি ক্লিয়ারেন্স সবচেয়ে উপরে। সো সে তার নিচে যা আছে সবকিছু সে পড়তে পারে। সো রিডস ডাউন ইজ অ্যালাউড, বাট রিডস আপ ইজ ডিসঅ্যালাউড। উপরে পড়া যাবে না, তাই না? আমরা একটু আগে তো তাই দেখলাম যে উলাইলি কিন্তু তার উপরে কোনো ডকুমেন্ট পড়তে পারছে না, আবার Tamara কিন্তু তার নিচে সবকিছুই পড়তে পারতেছে। সো রিডস ডাউন ইজ অ্যালাউড, বাট রিডস আপ ইজ ডিসঅ্যালাউড। সো এই জিনিসটাকে আমরা যদি একটু ম্যাথমেটিক্যালি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এভরিওয়ান প্লিজ পে অ্যাটেনশন। আমরা ফার্স্ট যে ম্যাথমেটিক্যাল মডেলটা বা ম্যাথমেটিক্যাল রুলটা দেখব, সেটাকে বলা হচ্ছে সিম্পল সিকিউরিটি কন্ডিশন, স্টেপ 1। আমরা এটাকে সিম্পল সিকিউরিটি কন্ডিশন কেন বলছি? হিস্টোরিক্যালি ইনফরমেশন অ্যাসিওরেন্সে আমরা যখন রিড নিয়ে আলাপ করব সেটাকে আমরা বলি সিম্পল। কারণ রিডটা সিম্পল, রাইটটা ইজ লিটল বিট মোর কমপ্লিকেটেড। সো যেহেতু এটা রিডের রুল, সেহেতু আমরা এটাকে বলছি সিম্পল। আর স্টেপ 1 কেন বলছি এটা আমি আপনাদের একটু পরে ব্যাখ্যা করব, 15 মিনিট পরে। বাট ফর নাও জাস্ট ইমাজিন ইটস আ মোর সিম্পলার স্টেপ, এই কারণে আমরা এটাকে স্টেপ 1 বলছি। তা আমরা যদি চলে যাই, একটা সাবজেক্ট যাকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করছি, সে একটা অবজেক্ট ওকে পড়তে পারবে, ক্যান রিড। কেউ কি আমাকে বলতে পারে হোয়াট ইজ দ্য মিনিং অফ IFF? যারা একটু ডিসক্রিট ম্যাথ অথবা লজিক নিয়ে কোর্স করছিলেন, তাই না, ছোটবেলায়? হোয়াট ইজ দ্য মিনিং অফ IFF? If and only if. রাইট, ইফের সাথে IFF এর পার্থক্য হচ্ছে IFF হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ। ইফ অ্যান্ড অনলি ইফ এর বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটা বাই ডিরেকশনাল, বাম দিক থেকে ডান দিকে গেলেও ট্রু, আবার ডান দিক থেকে বামে গেলেও ট্রু। সো চিন্তা করে দেখেন, আমরা এই কথাটাকে যে বললাম রিডস আপ ডিসঅ্যালাউড এন্ড রিডস ডাউন অ্যালাউড, এই জিনিসটাকে আমরা ফর্মালাইজ করছি যে সাবজেক্টের লেভেল যদি LS হয়, লেভেল বলতে কোনগুলো? এই যে একটু আগে আমরা যেগুলো দেখাইলাম, 4টা লেভেল, তাই না? সো সাবজেক্টের লেভেল যদি LS হয় আর অবজেক্টের লেভেল যদি LO হয়, আর আমরা যদি রিড কে ডিসঅ্যালাউড করি, তার মানে হচ্ছে কোনো সাবজেক্ট তার লেভেলের উপরের কোনো অবজেক্টকে পড়তে পারবে না। তাহলে একটা সাবজেক্ট একটা অবজেক্টকে তখনই রিড করতে পারবে যদি অবজেক্টের লেভেল সাবজেক্টের লেভেলের ছোট হয় অথবা সাবজেক্টের লেভেলের সমান হয়। এন্ড পার্টে আমি একটু পরে যাচ্ছি। ইজ ইট ক্লিয়ার ফর এভরিবডি? এন্ড এর বামের পার্টটা, আ সাবজেক্ট এস ক্যান রিড অ্যান অবজেক্ট ও ইফ অ্যান্ড অনলি ইফ অবজেক্টের লেভেল যদি সাবজেক্টের লেভেলের চেয়ে কম বা সমান হয়। কোয়েশ্চেন? আচ্ছা, এরপরে আমরা এন্ড এর পরের পার্টটা চিন্তা করি। এন্ড এর পরের পার্টটা বোঝার জন্য আমাদের দুইটা জিনিস বুঝতে হবে। ওকে, একটা হচ্ছে ম্যান্ডেটরি কন্ট্রোল, আরেকটা হচ্ছে ডিসক্রেশনারি কন্ট্রোল। আমরা অ্যাক্সেস কন্ট্রোল নিয়ে 2-3 উইক পরে পড়ালেখা শুরু করব। অ্যাক্সেস কন্ট্রোল নিয়ে যাদের একটু আইডিয়া আছে তারা জানেন যে অ্যাক্সেস কন্ট্রোল ইজ 2 টাইপস। একটাকে বলা হয় ম্যাক, একটাকে বলা হয় ড্যাক। MAC stands for Mandatory Access Control and DAC stands for Discretionary Access Control. দুইটার পার্থক্যটা কি? আমি সোজা ভাষায় একটা উদাহরণ দেই। এই যে কে ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকতে পারবে আর কে ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকতে পারবে না, এটা কিভাবে ডিসাইড করে? এটা কি কোনো ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর যে আমি অমুককে ঢুকতে দিব, আমি অমুককে ঢুকতে দিব না? না, এটা কিন্তু কোনো ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর না। কে ব্র্যাক ইউনিভার্সিটিতে ঢুকতে পারবে
আর কে ব্র্যাক ইউনিভার্সিটিতে ঢুকতে পারবে না, এটা আসলে ডিপেন্ড করে একটা পলিসির উপর। পলিসিটা খুবই সিম্পল। ব্র্যাক ইউনিভার্সিটি যারা ফ্যাকাল্টি অ্যান্ড স্টাফ, তারা ব্র্যাক ইউনিভার্সিটিতে ঢুকতে পারবে। যারা ব্র্যাক ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অ্যান্ড স্টাফ না, তারা ব্র্যাক ইউনিভার্সিটিতে ঢুকতে পারবে না। সিম্পল, তাই না? তাহলে এই যে পলিসিটা, এই পলিসিটা আসতেছে কি সেন্ট্রালি না, এটা কারো ব্যক্তি ইচ্ছা অনিচ্ছা না। সো এইটাকে আমরা বলতেছি ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল। ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল আমরা এটাকে কিভাবে এনশিওর করছি, এবং এটা শুধু ব্র্যাক ইউনিভার্সিটি না, এটা আপনার অফিসেও, আপনি যে অফিসে কাজ করেন সবার অফিসেই মোটামুটি এন্ট্রির এক ধরনের অ্যাক্সেস কন্ট্রোল আছে। ওয়েদার কার্ড সোয়াইপ, অথবা কেউ হয়তো বায়োমেট্রিক, কেউ হয়তো আই স্ক্যান করছেন, কেউ হয়তো আপনার ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন। হ্যাঁ, আর অ্যাটলিস্ট একটা দরজা আছে, যে দরজার সামনে একটা গার্ড আছে, রাইট? অথবা কোনো দারোয়ান বা কোনো এমপ্লয়ি আছে, যে যাকে তাকে তো আমরা একটা, আমি প্রথম দিন কিন্তু বলছিলাম আমরা কিন্তু এখানে যা আলাপ করব সবকিছুই কিন্তু একটা অর্গানাইজেশন বা একটা ইনস্টিটিউশনের পার্সপেক্টিভে, তাই না? সো আপনি যেই অর্গানাইজেশনেই কাজ করেন তাদের একটা বেসিক লেভেলের ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল আছে, ব্র্যাকের মতো সফিস্টিকেটেড, যেটা হচ্ছে আমরা আইডি দিয়ে দিছি। আইডি থাকলে তুমি ঢুকতে পারবা, আইডি না থাকলে তুমি ঢুকতে পারবা না। কেউ যদি গেস্ট হয় তাকে একটা আইডি অ্যাসাইন করে দিতে হবে, এবং গেস্ট কারা কারা আসতে পারবে কারা কারা আসতে পারবে না সেটারও একটা পলিসি আছে। এটাও কিন্তু কোনো ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা না। সো এই যে অ্যাক্সেস কন্ট্রোলটা আমরা এনশিওর করতেছি, এটাকে আমরা বলতেছি ম্যান্ডেটরি, কারণ এটা সেন্ট্রালি এনফোর্স। তাহলে পরের পার্টটা কি, ডিসক্রেশনারি পার্টটা কি? ডিসক্রেশনারি অ্যাক্সেস কন্ট্রোল পার্টটা হচ্ছে কোনো একজন এমপ্লয়ির ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা। আমি একটা সিম্পল উদাহরণ দেই। আপনি একটা ডকুমেন্ট ক্রিয়েট করছেন আপনার অফিসে, সেই ডকুমেন্টটা কে পড়তে পারবে বা কে পড়তে পারবে না, এটা আপনার ইচ্ছা, যেহেতু আপনি ওই ডকুমেন্টের ওনার। সো হাউ ক্যান উই প্রোটেক্ট আ ফাইল? উই ক্যান সিম্পলি মেক ইট পাসওয়ার্ড প্রোটেক্টেড, তাই না? আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড একটা ফাইল ক্রিয়েট করলে, তারপর যাকে যাকে ওই ফাইলটা পড়তে দেওয়ার ইচ্ছা আছে আপনার, তাকে তাকে আপনি পাসওয়ার্ডটা জানাই দিলেন। বাকিরা পাসওয়ার্ডটা জানে না, তারা ওই ফাইলটা পড়তে পারবে না। এটা কিন্তু আপনার ইচ্ছা অনিচ্ছা। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডিস্টিংশন, এবং যে কোনো সাইবার সিকিউরিটি জবে এটা একটা কমন কোয়েশ্চেন, যে ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল আর ডিসক্রেশনারি অ্যাক্সেস কন্ট্রোলের পার্থক্যটা কি। হ্যাঁ, এটা একটু বুঝায় বল। সো ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি যে ম্যান্ডেটরি কন্ট্রোল আর ডিসক্রিশনারি কন্ট্রোলের এক্সাম্পল সহ পার্থক্যটা কি? এনি কোয়েশ্চেন অর কনফিউশন? এখানে মনে রাখার সহজ উপায় হচ্ছে, ডিসক্রেশনারি কথাটা আসছে ডিসক্রেশন থেকে। ইংরেজিতে ডিসক্রেশন অর্থ অর্থ কি, যে ইন্ডিভিজুয়াল জাজমেন্ট। হ্যাঁ, আপনার ডিসক্রেশনে আপনি একটা কিছু শেয়ার দিচ্ছেন, তার মানে এটা আপনার ইন্ডিভিজুয়াল জাজমেন্ট। ওয়ারাস ম্যান্ডেটরিতে জিনিসটা ইন্ডিভিজুয়াল ডিসক্রেশনের কোনো সুযোগ নেই। ম্যান্ডেটরি মানেই হচ্ছে সেন্ট্রালি এনফোর্সড। আপনি যখন অপারেটিং সিস্টেমের পার্সপেক্টিভ থেকে চিন্তা করবেন, সেম, আপনার কিছু ফাইল আছে যে ফাইলগুলোকে আপনি অ্যাডমিনিস মোডে যাওয়া ছাড়া আপনি অ্যাক্সেস করতে পারবেন না। আপনি ইউজার স্পেসে থাকলে ওই ফাইলগুলোকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না, কারণ ওগুলা সেন্সিটিভ কার্নেলের কোর ফাইল, ওগুলা যাকে তাকে মডিফাই করতে দেওয়া যাবে না। সো এটা কিন্তু অপারেটিং সিস্টেম সেন্ট্রালি এনফোর্স করছে, যে আপনি যদি নর্মাল অর্ডিনারি ইউজার অ্যাকাউন্টে থাকেন, আপনি ওই ফাইলগুলোকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। ওই ফাইলগুলোকে শুধুমাত্র অ্যাডমিন মোডে যারা আছে তারা অ্যাক্সেস করতে পারবে। বাট আপনার ইউজার অ্যাকাউন্টের যে ইন্ডিভিজুয়াল ফাইলগুলো আছে, সেই ফাইলগুলো কার সাথে কি শেয়ার করবেন, এটা কিন্তু আপনার ইচ্ছা। তো এটাকে আমরা বলছি ডিসক্রেশনারি কন্ট্রোল। সবাই এই জিনিসটা একটু লিখে রাখেন। এই যে আমরা মডেলটা দেখতেছি বেল লাপাডুলা, এইটা বেসিক্যালি কিন্তু একটা ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল মডেল। ম্যান্ডেটরি কারণ এটা সেন্ট্রালি এনফোর্স করা। কিভাবে সেন্ট্রালি এনফোর্স করা? কে কনফিডেন্সিয়াল, কে সিক্রেট, কে টপ সিক্রেট, এটা কিন্তু আমাদের একটা পলিসি আছে। ওই যে আমি আগের দিন কিন্তু বলছিলাম যে পলিসির সাথে সবকিছু ম্যাপ। হ্যাঁ, আপনারা ফার্স্টে একটা হাই লেভেলের পলিসি বানাইতে হবে, সেই হাই লেভেলের পলিসির পরে আপনার লোয়ার লেভেলের মেকানিজম গুলো আসবে। সো হাই লেভেলের পলিসিতে কিন্তু বলা আছে যে কনফিডেন্সিয়াল কারা কারা, সিক্রেট কারা কারা, টপ সিক্রেট কারা কারা। ওকে, একটা সিম্পল আমরা উদাহরণ দিতে পারি, যে ব্র্যাক ইউনিভার্সিটির পলিসি হতে পারে যে যারা সিনিয়র লেভেলের ফ্যাকাল্টি, হ্যাঁ, যারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর বা ফুল প্রফেসর, দে আর প্রবাবলি লাইক সিক্রেট। যারা হচ্ছে আপনার
জুনিয়র ফ্যাকাল্টি তাদের লেভেলটা হচ্ছে কনফিডেন্সিয়াল। আর যারা একদম টপ লেভেলের ম্যানেজমেন্টে ভিসি, প্রো ভিসি, ট্রেজারার, হ্যাঁ, দে কুড বি টপ সিক্রেট। এটা জাস্ট একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিলাম, বাট এটা কিন্তু একটা পলিসি থাকতে হবে। সো আমরা যেই বেল লাপাডুলা মডেলটার কথা আমরা বলতেছি, এই বেল লাপাডুলা কিন্তু বেসিক্যালি একটা ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল। বাট সরি, আমি রাইটে চলে গেছি, রিডে আসতে হবে। সো এই এন্ডের যে পরের পার্টটা একটু পড়েন তো। এস হ্যাজ পারমিশন টু রিড ও। এই এস হ্যাজ পারমিশন টু রিড ও, এটা কিন্তু ম্যান্ডেটরি পার্ট না, এটা হচ্ছে পরের পার্ট, এটাকে আমরা বলছি ডিসক্রেশনারি পার্ট। এখন এস ও পড়তে পারবে কি পারবে না, এটা ডিসক্রেশনারি পারমিশন অন্য ব্যাপার, সেটার সাথে বেল লাপাডুলার সরাসরি কোনো সম্পর্ক নাই। তাহলে এই এন্ড পার্টটা আমরা দিছি কেন? এই এন্ড পার্টটা আমরা দিছি যে অ্যাক্সেস কন্ট্রোল কখনোই ইউজুয়ালি শুধু ম্যান্ডেটরিও হয় না, আবার শুধু ডিসক্রেশনারিও হয় না। ইটস আ কম্বিনেশন অফ বোথ। বাট ফর নাও এই পরের পার্টটার বেল লাপাডুলার কোনো সম্পর্ক নাই। এই পরের পার্টটা এনশিওর করতে পারি যে আমরা এই ফাইলটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিলাম। ও ও ফাইলটাকে আমরা পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিলাম, তার মানে যে পাসওয়ার্ডটা জানতেছে সেই শুধু ফাইলটা পড়তে পারতেছে। সো এই এন্ডের পরের পার্টটা হচ্ছে ডিসক্রেশনারি, এবং আমরা এন্ডের পরের পার্ট নিয়ে আর মাথা ঘামাবো না। আমরা এন্ডের পরের পার্টটা আমরা ইগনোর করব। বাট জাস্ট সো ইউ নো যে এন্ডের পরের পার্টটা আসলে ডিসক্রেশনারি অ্যাক্সেস কন্ট্রোল নিয়ে কথা বলছে। বাট ফর নাও আমরা অনলি ম্যান্ডেটরি পার্টটা নিয়ে কথা বলবো, মানে এন্ডের বামেরটা। এবং এই ডিসকাশনটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সিম্পলি নো রিড আপ। নো রিড আপ, আপনি উপরের কোনো কিছু পড়তে পারবেন না, আপনি আপনার লেভেলে পড়তে পারবেন এবং আপনি আপনার লেভেলের নিচে পড়তে পারবেন। কোয়েশ্চেন? আচ্ছা, এখন আমরা একটু আগে দেখলাম সিম্পল সিকিউরিটি কন্ডিশন। একটু আগে আমি বলছিলাম যে সিম্পল কন্ডিশন মানে হচ্ছে রিড করা। So, এখন আমরা রিড থেকে রাইটে চলে যাচ্ছি। And always remember, রাইট প্রপার্টি মানে ওটাকে আমরা বলি স্টার। ওকে, রিড কে আমরা বলি সিম্পল, রাইট কে আমরা বলি স্টার। সো এখন আমরা রিড নিয়ে আলাপ করব না, এখন আমরা রাইট নিয়ে আলাপ করব। এন্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে এসে সবাই একটু কনফিউজড হয়ে যায়। সো এভরিওয়ান প্লিজ পে অ্যাটেনশন। এই পার্টটা বুঝলে এরপরে আরেকটা পার্ট আছে, ওইটাও একটু কঠিন। ওই দুইটা বুঝলে রেস্ট অফ দ্য ডিসকাশন ইজ ভেরি ভেরি ইজি। বাট এখানে যদি আপনি আটকায় যান, পুরো জিনিসটা কনফিউজিং হয়ে যাবে। কারণ আজকে আমরা বেল লাপাডুলা শুরু করতেছি, নেক্সট উইকে কিন্তু আমরা ইন্টিগ্রিটি মডেলে চলে যাব, তারপর আমরা দুইটাকে একসাথে কম্বাইন করব। সো যেটা বললাম যে প্রোগ্রেসিভলি থিংস আর গোনা গেট মোর কমপ্লেক্স। সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা মুখস্থ করার চাইতেও ইনটুইটিভলি বুঝার চেষ্টা করে। যে একটু আগে আমি বলছিলাম যে রিড, এখন কিন্তু আমরা রিডের কথা বলতেছি না, এখন আমরা বলতেছি রাইটের কথা। রাইট মানে কি? কোনো একটা ফাইলে কে কে চেঞ্জ করতে পারবে। সো চিন্তা করে দেখেন, আমরা আগের এক্সাম্পলটাতে ফিরে যাই। ইউনাইটেড স্টেটস এর গভর্নমেন্টের যে কথাটা আমরা বললাম, সো ইউনাইটেড স্টেটস এর মিলিটারি বা গভর্নমেন্টের যে মেইন পোর্টালটা, ওটার যে হোম পেজটা, ওটার যে হোম পেজে index.html ফাইলটা আছে, সেই ফাইলটার ক্যাটাগরি তো আমি বলে দিলাম যে সেই ফাইলটা কি, একদম লোয়েস্ট ক্যাটাগরি, তাই না? আনক্লাসিফাইড। ওয়াই ইজ দ্যাট আনক্লাসিফাইড? বিকজ এনিওয়ান ক্যান রিড দ্যাট ফাইল, তাই না? অন্যদিকে আমরা আরেকটা উদাহরণ দিছিলাম যে ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্ট, যে তার ক্লিয়ারেন্স হচ্ছে টপ সিক্রেট, তাই না? ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্ট হচ্ছে টপ সিক্রেট। তো ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্টের ক্লিয়ারেন্স যদি টপ সিক্রেট হয়, তার মানে ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্ট ক্যান রিড টপ সিক্রেট ডকুমেন্টস অ্যাজ ওয়েল, তাই না? এবং কারো কি মনে আছে আমি একটু আগে যে বলছিলাম টপ সিক্রেট ডকুমেন্টের একটা এক্সাম্পল দিছিলাম? কারো মনে আছে হোয়াট ইজ আ টপ সিক্রেট ডকুমেন্ট ফর ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্ট? Nuclear code.
দ্য নিউক্লিয়ার কোড, তাই না? নিউক্লিয়ার কোডটা তো কোনো একটা ডকুমেন্টে কোনো একটা লেখা আছে, হ্যাঁ? এখন চিন্তা করেন ওয়ান ফাইন মর্নিং, একদিন সকালে ঘুম থেকে উঠে ইউনাইটেড প্রেসিডেন্টের হঠাৎ মনে হইল যে আমি এই নিউক্লিয়ার কোডটা ইউএস গভর্নমেন্টের যে পোর্টালটা আছে সেই পোর্টালের যে index.html ফাইলটা আছে সেই ফাইলে আমি লিখে দিয়ে আসবো। And if you know the current US president, like that's a not a very unusual assumption, তাই না? মানে ভুল করতেই পারে। এবং এখানে কিন্তু জিনিসটা জাস্ট ইন্টেনশনাল মিস্টেক না, জিনিসটা অ্যাক্সিডেন্টাল মিস্টেকও হইতে পারে। মানে কেউ ইচ্ছা করে যে সবসময় ভুল করে তা না, জিনিসটা একটা অ্যাক্সিডেন্টাল মিস্টেকও হইতে পারে। সো প্রেসিডেন্ট যদি এই ব্লান্ডারটা করে দেয় তাহলে আসলে হবেটা কি? যে কোনো আমজনতা যে ইউনাইটেড স্টেটসের ওয়েবসাইটে ঢুকলো, ঢুকে দেখে নিউক্লিয়ার কোড দিয়ে দেয়া আছে, অথবা নিউক্লিয়ার কোড দিয়ে দিলে তো কেউ কেউ হয়তো কিছু করতে পারবে না, কারণ নিউক্লিয়ার কোড তো আসলে আপনার মানে অথরাইজ করার জন্য অফিসাররা আছে, তাদেরকে লাগবে। সো আরো বেটার এক্সাম্পল হচ্ছে যে ইউনাইটেড স্টেটস এর সবচেয়ে সফিস্টিকেটেড যে ওয়েপনটা আছে সেই ওয়েপনটার ডিজাইনটা, যেটা আমরা আগের দিন বলতেছিলাম যে মিলিটারি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কনফিডেন্সিয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আগের রাতে ধরেন ইউনাইটেড স্টেটস এর যে মিলিটারি, তাদের যে চিফ সায়েন্টিস্ট সেই ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্টকে এই ডিজাইন দেখাইছে যে এটা আমাদের সবচেয়ে হাই এন্ড ওয়েপনের ডিজাইন, মেবি বায়োলজিক্যাল ওয়ারফেয়ার, হ্যাঁ, যেটা দিয়ে হয়তো পুরা দুনিয়াকে ইয়ে করে ফেলা যায়। সেটা দেখানো হয়েছে। ওই ডকুমেন্টটা যদি প্রেসিডেন্ট ভুল করে ওই যে index.html যেটার কথা বললাম, হ্যাঁ, যেই ফাইলটার কন্টেন্ট যে কেউ ওই ওয়েবসাইটটা ভিজিট করলে দেখতে পারবে, সো প্রেসিডেন্ট যদি ভুল করে ওটা রাইট করে আপলোড করে দেয় ওইখানে, রাইট করা মানে কি যে কোনো ফাইলে চেঞ্জ করাই, তাই না? সো ওই ডিজাইনটা সে যদি ভুল করে এমন একটা ফাইলে রেখে দেয় যে ফাইলটা টোটালি আনক্লাসিফাইড, এবং আগেই বলছি আমাদের অনলি গোল হচ্ছে এখানে কি, কনফিডেন্সিয়ালিটি, রাইট? ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট ইজ গোয়িং টু বি আ ডিজাস্টার? ক্যান উই অল এগ্রি দ্যাট দিস ইজ আ ডিজাস্টার? সো ক্যান উই অল অলসো এগ্রি যে রিডের ক্ষেত্রে যে রুলটা ছিল কেউ কারো উপরের জিনিস পড়তে পারবে না, রাইটের ক্ষেত্রে আমরা কি রুলটা পুরো উল্টায় যাচ্ছে না, যে কেউ কারো লেভেলের নিচে রাইট করতে পারবে না? সো আগের রুলটা এখানে পুরোপুরি উল্টায় যাচ্ছে, যে রাইটস ডাউন ইজ ডিসঅ্যালাউড, ওকে, রাইটস ডাউন ইজ ডিসঅ্যালাউড বাট রাইটস আপ ইজ অ্যালাউড। এখানে অনেকের কাছে আবার খটকা লাগতেছে, তাই না? রাইটস আপ কিভাবে অ্যালাউড করতে পারি? রাইটস আপ আমি কেন অ্যালাউ করতেছি, তাই না? একটু চিন্তা করে দেখেন, রাইটস আপ অ্যালাউড করাটা ইজ ফাইন বিকজ, এভাবে চিন্তা করে দেখেন যে টপ সিক্রেট প্রজেক্টে যারা কাজ করতেছে তাদের সবার ক্লিয়ারেন্সই হয়তো টপ সিক্রেট না। ধরেন আমি একজন সায়েন্টিস্ট, ঠিক আছে, আমি একজন সায়েন্টিস্ট, আমি ইউএসএ তে, এবং এটা কিন্তু হয়, আই এম নট লাইক telling like imaginary stories. This has happened, and I've seen this happening to people. Let's say you did your PhD on a very state of the art concept. হ্যাঁ, আপনি ধরেন কম্পিউটার ভিশনের কোন একটা স্টেট অফ দ্য আর্ট ইয়েতে আপনার পিএইচডি করছেন। এখন হচ্ছে আপনার কম্পিউটার ভিশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর মিলিটারি অ্যাপ্লিকেশন, কারণ হচ্ছে ধরেন আপনার যখন আপনি কোনো ড্রোন বানাচ্ছেন বা আপনি যখন কোনো হাই এন্ড ওয়েপন বানাচ্ছেন, আপনার কিন্তু যখন কোনো হিউম্যান ইন্টারভেনশন ছাড়া আপনি অটোমেটেড ওয়েতে কোনো একটা টেরাইনে অ্যাটাক করছেন, তখন আপনার বুঝতে হবে যে কোন জায়গায় সিভিলিয়ান আছে, কোন জায়গায় সিভিলিয়ান নাই। সাপোজ ইউ আর বিল্ডিং আ বম্বিং সিস্টেম, তো আপনি তো বম্বিং এমন জায়গায় করবেন না যেখানে সিভিলিয়ান আছে। তার মানে আপনার আপনার কিন্তু কম্পিউটার ভিশনের মাধ্যমে আপনার বুঝতে হবে যে কোন টেরেনটা কেমন, কোনখানে মানুষ আছে, কোনখানে মানুষ নাই, কোনখানে সিভিলিয়ান জোন, কোনখানে হচ্ছে মিলিটারি জোন, তাই না? সো অথবা আপনি ধরেন মেকানিক্যাল আর অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করছেন, হ্যাঁ, আপনি হয়তো নাসার খুব সেন্সিটিভ একটা প্রজেক্টে, দে থিঙ্ক ইউ আর রিয়েলি ভ্যালুয়েবল, আপনি যে প্রজেক্টে কাজ করতেছেন ইউ আর রিয়েলি ভ্যালুয়েবল, এবং এরকমও জিনিস আছে যে তাদেরকে বেশ তাড়াতাড়ি ফাস্ট ট্র্যাক করে গ্রিন কার্ড করে সিটিজেনশিপ দেওয়া হচ্ছে, কারণ ওই জাতীয় প্রজেক্টে কাজ করতে ইউ হ্যাভ টু বি আ সিটিজেন।
সো এরকম কারোর কথা চিন্তা করেন যে মাত্র পিএইচডি শেষ করলো, তাকে ফাস্ট ট্র্যাক করে 4 বছরের মধ্যে আপনার গ্রিন কার্ড দিয়ে দেওয়া হলো এবং তারপর তাকে সিটিজেন করে দেওয়া হলো। বাট তার লেভেল তো নিশ্চয়ই টপ সিক্রেট না। টপ সিক্রেট কাদের লেভেল? টপ সিক্রেট লেভেল হচ্ছে যারা হাই মিলিটারি পার্সোনেল, প্রেসিডেন্ট, তাদের। তার মানে এরকম একজন সায়েন্টিস্ট যে বাংলাদেশ থেকে ইউএসএ তে গিয়ে পিএইচডি করছে, ভেরি আপনার ভেরি ব্রিলিয়ান্ট, হ্যাঁ, স্টেট অফ দ্য আর্ট আপনার অ্যালগোরিদম নিয়ে কাজ করতেছে, স্টেট অফ দ্য আর্ট টপিক নিয়ে কাজ করতেছে, তার হয়তো হাইয়েস্ট, তাকে হয়তো সিক্রেট লেভেল পর্যন্ত দেয়া গেছে। ওকে, বা চিন্তা করে দেখেন এই সিক্রেট লেভেলের সায়েন্টিস্টটা যে ডকুমেন্টটা ক্রিয়েট করতেছে, সেই ডকুমেন্টটা পড়বে কারা? ওই টপ সিক্রেট মানুষটা। টপ সিক্রেট বলতে লাইক আপনার মিলিটারির যে সবচেয়ে হাইয়েস্ট অফিসিয়াল, তাই না? তার মানে সিক্রেট পিপল ক্যান রাইট অর মডিফাই দ্য ডকুমেন্টস দ্যাট ক্যান অনলি বি রেড বাই টপ সিক্রেট পিপল। আমি যদি রাইট আপকে ডিসঅ্যালাউ করে দেই, তাহলে তো এই কেসগুলা পসিবল হচ্ছে না। এবং আপনি যদি পুরো জিনিসটাকে জেনারেলাইজ ওয়েতে চিন্তা করেন, রাইট আপ করাটা খুবই দরকার। আপনি সায়েন্টিস্ট বাদ দেন, আপনার আমাদের ডিপার্টমেন্টে চিন্তা করেন। আমাদের ডিপার্টমেন্টে উই হ্যাভ আ চেয়ার, তাই না? সো চেয়ারের ক্লিয়ারেন্স লেভেল ডেফিনেটলি আমাদের যে ডিসিও আছে, ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশন অফিসার, তাই না? ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশন অফিসার বেসিক্যালি ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট অফ দ্য চেয়ার। তো সেক্রেটারি যে কন্টেন্টটা ক্রিয়েট করবে, সে কন্টেন্টের ইন্টেন্ডেড রিডার কিন্তু অনলি চেয়ার, অন্য কেউ না। তো আপনারা তো ইজিলি বুঝতে পারছেন চেয়ারের ক্লিয়ারেন্স লেভেল আর ডিসিওর ক্লিয়ারেন্স লেভেল সেম না। সো রাইটস আপ অ্যালাউড করতে আমাদের হবেই। রাইটস আপ যদি আমরা অ্যালাউ না করি, তাহলে পুরো সিস্টেমই আসলে ক্রাম্বল করবে। কিন্তু কেউ কি একটু চিন্তা করে আমাকে বলতে পারেন যে রাইটস আপ অ্যালাউ করলেও এখানে কনফিডেন্সিয়ালিটি কোনো ব্রিচ হচ্ছে না? কেন ব্রিচ হচ্ছে না? স্যার এটা একটা এক্সাম্পল হতে পারে, যেমন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে সাপোজ আমি একটা প্রজেক্টে কোড কমিট করলাম, আমার ফার্স্ট এক্স্যাক্টলি। টেক লিড ওটা হচ্ছে রিভিউ করবে, দেন ফার্স্ট টেক লিডের রিভিউ করা কোড সেকেন্ড টেক লিড হচ্ছে রিভিউ করে, এভাবে হচ্ছে এক্স্যাক্টলি। অর্ডার অনুযায়ী রিভিউ করতে করতে একদম টপ লেভেলে যায়। সো ফার্স্ট অ্যাবসলিউটলি। টেক লিডের রিভিউটা কিন্তু ওভাবে সেকেন্ড টেক লিড কি রিভিউ করছে সেটা ফার্স্ট টেক লিড দেখতেছে না। এক্স্যাক্টলি। সো আমার আমার যে অরিজিনাল কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে এখানে রাইটস আপ করলেও কনফিডেন্সিয়ালিটি কেন ব্রিচ হচ্ছে না? এটার কারণটা কি? রিডের 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 জিনিসটা চিন্তা করে, রিডের রিডের যে রুলটা ছিল, তাই না? সেই রিডের রুলটা আসলে কি? রিডের রুলটা বলছে রিড আপ করা যাবে না। তার মানে আমি রাইট আপ করতেছি, কিন্তু আমি রাইট আপ করে যেই লেভেলের ডকুমেন্টে আমি এটা লিখতেছি, যে ফাইলটা আমি লিখতেছি, সেই ফাইলটা কিন্তু অন্য কারো, যাদের ক্লিয়ারেন্স লেভেল নিচে, আমি বাদে যাদের ক্লিয়ারেন্স লেভেল নিচে, তারা কিন্তু ওই জিনিসটা পড়তে পারতেছে না, তাই না? আমাকে দিতেই হবে না, আমাকে না দিলে তো কোনো কাজই হবে না। মানে তাহলে ব্যাপারটা হবে যে সেক্রেটারিও কিছু করতে পারতেছে। আমি একজন মানুষ, আমি এই প্রজেক্টে কাজ করতেছি, আমি রাইট আপ করতে পারছি, বাট আমি বাদে আমার পিয়ার যারা আছে আমার লেভেলে, তারা কেউ কিন্তু ওই উপরে ডকুমেন্টটা পড়তে পারতেছে না, কারণ রিড আপ অ্যালাউড না, তাই না? তার মানে ডকুমেন্টটা স্টিল কিন্তু কনফিডেন্সিয়াল থাকতেছে, নট ফ্রম মি। আগে বলি কনফিডেন্সিয়ালের ডেফিনেশনটা মনে আছে, যে কিপ ইনফরমেশন আউট অফ পিপল হু আর নট অথরাইজড। আমি হয়তো টেম্পোরারি এই প্রজেক্টে অথরাইজড হয়েছি, আমি রাইট আপ করতে পারছি, কিন্তু আমার পিয়ার বা আমার লেভেলে যারা আছে তাদের কারো রিড আপ নাই, এবং তাদের কারো রিড আপ নাই দেখে কনফিডেন্সিয়ালিটি এখানে ব্রিচ হচ্ছে না। সো আগের যে ইকুয়েশনটা আমরা দেখছিলাম আগের স্লাইডে, এই স্লাইডে এসে পুরো ইকুয়েশনটা কিন্তু জাস্ট উল্টায় যাচ্ছে। হ্যাঁ, একটু খেয়াল করেন। সাবজেক্ট এস ক্যান রিড অবজেক্ট ও ইফ এল অফ ও লেস দেন ইকুয়াল টু এল অফ এস, তাই না? বাট এখানে আমরা বলতেছি সাবজেক্ট এস ক্যান রাইট অবজেক্ট ও ইফ এন্ড অনলি ইফ, যদি অবজেক্টের লেভেল গ্রেটার দেন অর ইকুয়াল টু সাবজেক্টের লেভেল। এন্ড আগের মতোই এন্ড এর পরের পার্টটা আমরা ইগনোর করি, কারণ এটা ডিসক্রিশনারি অ্যাক্সেস কন্ট্রোল, এটা নিয়ে আমরা পরে আলাপ করব। বেল লাপাডুলা বেসিক্যালি ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল।
এবং এটাকে সহজভাবে মনে রাখার জন্য সামারি হচ্ছে আগের স্লাইডে যেমন ছিল নো রিডস আপ, এখন আমরা বলবো নো রাইটস ডাউন। এবং রাইট ডাউনের একটা ক্যানোনিক্যাল এক্সাম্পল আমি দিলাম, যেটা যে একটা ব্লান্ডার হচ্ছে ওই যে প্রেসিডেন্ট ভুল করে সিক্রেট ওয়েপনের ডিজাইন আনক্লাসিফাইড ফাইলে লিখে ফেললে দুনিয়ার সব মানুষ ওই সিক্রেট ওয়েপনের ডিজাইনটা জেনে যাবে। সো দ্যাট ইজ দ্য রিজন আমাদের সিম্পল সিকিউরিটি কন্ডিশনের স্টেপ 1 আর স্টার মানে রাইট প্রপার্টির স্টেপ 1 একটা আরেকটার উল্টা। একটাকে আমি বলছি নো রিড আপ, আরেকটাকে আমি বলছি নো রাইট ডাউন। কোয়েশ্চেন? আচ্ছা, এখন যদি কোয়েশ্চেন না থেকে থাকে আমরা পরের স্লাইডটাতে যাই। আজকের ক্লাসে আমরা স্টেপ 2 এর জাস্ট একটা ইনিশিয়াল আলোচনাটা করব। একটু আগে আমরা বলছিলাম যে আমরা স্টেপ 1 নিয়ে খালি আলোচনা করছি, দুইটাই ছিল স্টেপ 1। স্টেপ 2টা এই কারণে আলোচনা করাটা ইম্পর্টেন্ট যে স্টেপ 1টা কিন্তু খুব বেশি রিয়েলিস্টিক হচ্ছে না, এখানে একটা জিনিস মিসিং হচ্ছে। কেউ কি একটু চিন্তা করে বলতে পারেন স্টেপ 1-এ কোন জিনিসটা মিসিং হচ্ছে? আমি একটা হিন্ট দেই। আমরা আগের দিন একটা খুবই ইম্পর্টেন্ট প্রিন্সিপাল আলাপ করছিলাম, নিড টু নো। এখন কেউ কি আমাকে একটু নিড টু নো এর পার্সপেক্টিভ থেকে বলতে পারেন হোয়াট ইজ রং হেয়ার? স্যার এখানে রিড ডাউনস অ্যালাউড, বাট সবার তো রিড করার দরকার নাই, যার দরকার শুধুমাত্র সেই রিড করবে। তো এটা মেক শিওর করতে হবে। রাইট, মানে এই রুলটা স্টেপ 1টা যদি আপনি চিন্তা করেন, ইট ইজ কমপ্লিটলি ইগনোরিং দ্য নিড টু নো প্রিন্সিপাল। দেখেন ক্লিয়ারেন্স লেভেল কিন্তু আমি আমি সিম্পলি যদি ব্র্যাকের পার্সপেক্টিভ থেকে বলি, আমি যে উদাহরণটা দিছিলাম যে সিনিয়র ফ্যাকাল্টি সবাই হচ্ছে সিক্রেট, তাই না? সিনিয়র ফ্যাকাল্টি মানে কি? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, ফুল প্রফেসর। হ্যাঁ, সবাই যদি সিক্রেট হয়, ডিপার্টমেন্ট তো এখানে আলাদা, তাই না? এখন আমি সিক্রেট, আমার ক্লিয়ারেন্স আছে, আমার কি আপনার ওই বিজনেস ডিপার্টমেন্টের ফাইল পড়ার কোনো দরকার আছে? আমার কিন্তু বিজনেস ডিপার্টমেন্টের ফাইল পড়ার কোনো দরকার নাই। হ্যাঁ, বা বিজনেস ডিপার্টমেন্টেরও কিন্তু আমার ফাইল পড়ার কোনো দরকার নেই। তার মানে হচ্ছে যে শুধু আমার ক্লিয়ারেন্স আছে বলেই আমি পড়তে পারবো তা না, আমাকে কিন্তু সাথে সাথে নিড টু নো এনফোর্স করতে হবে। নিড টু নো আমাকে এনফোর্স করতে হবে, এবং এই নিড টু নোটা স্টেপ 1-এ মিসিং। স্টেপ 2-তে আমরা এই নিড টু নোটা ইনক্লুড করব কিভাবে? এর আগের বার আমি বলছিলাম যে সিকিউরিটি লেভেল খালি একটা ভ্যালু, তাই না? এর আগে আমি বলছিলাম যে সিকিউরিটি লেভেলের খালি একটা ভ্যালু। সিকিউরিটি লেভেল যদি 4 হয় তার মানে টপ সিক্রেট, 3 হওয়া মানে সিক্রেট, 2 হওয়া মানে কনফিডেন্সিয়াল, এন্ড 1 হওয়া মানে আনক্লাসিফাইড। আমরা যখন কোডিং করব উই ক্যান ম্যাপ দিস। বাট এখন আমরা বলতেছি যে সিকিউরিটি লেভেল আসলে একটা জিনিস না, সিকিউরিটি লেভেল ইজ আ কম্বিনেশন অফ টু থিংস। ওকে, সিকিউরিটি লেভেল ইজ এ কম্বিনেশন অফ টু থিংস। ফার্স্ট এটা তো আমরা আগেই বলছি, ক্লিয়ারেন্স। ওকে, ক্লিয়ারেন্স মানে হচ্ছে ওই যে 4 ধরনের, টপ সিক্রেট, সিক্রেট, কনফিডেন্সিয়াল আর আনক্লাসিফাইড। এখন আমরা সেকেন্ড একটা আইডিয়া ইন্ট্রোডিউস করছি। এই সেকেন্ড আইডিয়াটাকে বলা হচ্ছে ক্যাটাগরি সেট। ওকে, এই সেকেন্ড আইডিয়াটাকে বলা হচ্ছে ক্যাটাগরি সেট। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ক্যাটাগরি সেট? ক্যাটাগরি সেটটা বেসিক্যালি হচ্ছে আমার
ডিপার্টমেন্ট, ওকে। সো আমরা সরাসরি যেই টেক্সট বইটা ফলো করছি, সেই টেক্সট বইয়ে এগেইন মোস্ট অফ দ্য থিংস ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের পার্সপেক্টিভ থেকে। সো সেখানে দেখানো হয়েছে যে আপনার একটা এমপ্লয়ি যে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ ডিফেন্সে কাজ করতেছে, সে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকতে পারে। এনইউসি মানে হচ্ছে নিউক্লিয়ার ডিভিশন, ইইউআর মানে ইউরোপিয়ান অ্যাফেয়ার্স, আর এএসআই মানে এশিয়ান। সো চিন্তা করেন এই এমপ্লয়িটা, তার ক্লিয়ারেন্স হচ্ছে টপ সিক্রেট, কিন্তু তার ডিপার্টমেন্ট হচ্ছে নিউক্লিয়ার, ইউরোপ এন্ড এশিয়া। এবং এটা কিন্তু একটা সেট, সেট মানে হচ্ছে কালেকশন অফ এলিমেন্টস, হ্যাঁ। এবং আপনারা সবাই জানেন যে সেটে অর্ডার ডাজ নট ম্যাটার। আমরা চাইলে এশিয়া আগে লিখতে পারি, ইউরোপ পরে লিখতে পারি, দ্যাট ডাজন্ট ম্যাটার। সো তার মানে হচ্ছে আমরা ক্লিয়ারেন্সের সাথে সাথে আমরা ক্যাটাগরি সেটের কনসেপ্টটাও অ্যাড করলাম, যে নিড টু নোটাকে এনফোর্স করার জন্য। কারণ এই এমপ্লয়ি ডিপার্টমেন্ট হচ্ছে নিউক্লিয়ার, ইউরোপিয়ান এন্ড এশিয়ান। তার মানে এই তিনটা ডিপার্টমেন্টের বাইরে অন্য কোনো ডিপার্টমেন্টের কোনো ফাইলে তার মাথা ব্যথা নাই। সিমিলারলি আমার ব্র্যাকে আমাকে যদি এরকম স্টেপ 2 লেভেল ক্যাটাগরি ক্লিয়ারেন্স দেয়া হয়, তাহলে হবে আমার ক্যাটাগরি সেটটা কি হবে? আমি কোন ডিপার্টমেন্টে পড়াই? কম্পিউটার সায়েন্স। আমার কম্পিউটার সায়েন্সের বাইরে হয়তো ম্যাথমেটিক্যাল অ্যান্ড ন্যাচারাল সায়েন্স, তাই না, এমএনএস। এমএনএস বলে আমাদের যে ডিপার্টমেন্টটা আছে, আমার হয়তো এমএনএস ডিপার্টমেন্টের ফাইল অ্যাক্সেস করতে হইতে পারে, কারণ আমরা সেম স্কুলের আন্ডারে, তাই না, আমরা স্কুল অফ ডেটা অ্যান্ড সায়েন্সের আন্ডারে। এর বাইরে এইচআর এর ফাইল বলেন, অ্যাকাউন্টিং এর ফাইল বলেন, বিজনেসের ফাইল বলেন, ফার্মেসির ফাইল বলেন, সেগুলো তো আসলে আমার পড়ার কোনো দরকার নাই। সো বেল লাপাডুলা মডেলের স্টেপ 2টা হচ্ছে ইট অ্যাডস দ্য কনসেপ্ট অফ ক্যাটাগরি সেট। আমরা জিনিসটাকে এভাবে লিখি, ফার্স্টে ক্লিয়ারেন্সটা লিখি, তারপর একটা কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসের মধ্যে আমরা তার ডিপার্টমেন্ট গুলা বলে দিই, যেটার ফর্মাল নাম হচ্ছে ক্যাটাগরি সেট। এবং আমি এই কোর্সটা বহু বছর ধরে পড়াইছি, দেশে এবং দেশের বাইরে। আমি খেয়াল করছি যে ক্যাটাগরি সেটের কনসেপ্টটা চলে আসতে অনেকে কনফিউজড হয়ে যায়, বাট ক্যাটাগরি সেটের কনসেপ্টটাই মোর রিয়েলিস্টিক। ওকে, সো এর আগে যেটা শিখছিলেন সেটা আপনি এখন একটু ভুলে যেতে পারেন, কারণ ফিউচারে আমরা যা যা দেখব তার সবকিছুই আসলে ক্যাটাগরি সেটকে ইনক্লুড করেই। ক্যাটাগরি সেটকে আমরা বাদ দিতে পারবো না। এবং ক্যাটাগরি সেটের আলাপটা আমরা যখন করছি, এবং আজকের দিনের এটাই আমাদের শেষ স্লাইড, বাট দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। ওকে, দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। এবং আমরা নেক্সট উইকের, না নেক্সট উইকের তো হবে না, নেক্সট উইকের পরের উইকে উই উইল হ্যাভ এনাফ কন্টেন্ট কাভার্ড যে আমরা আমাদের ফার্স্ট কুইজটা হয়তো অ্যানাউন্স করতে পারবো। এবং ফার্স্ট কুইজে there will definitely be problems for which you need to understand this domination relationship। ঠিক আছে, ডমিনেশন রিলেশনশিপ। এবং এই ডমিনেশন রিলেশনশিপের একটা পার্ট আমরা অলরেডি কভার করছি এই যে স্টেপ 1-এ। ওকে, সো এভরিওয়ান প্লিজ প্লিজ পে অ্যাটেনশন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। একটু আগে আমরা বললাম না যে আপনার এখন ক্লিয়ারেন্স মানে একটা আইটেম না, এখন ক্লিয়ারেন্স মানে দুইটা আইটেম, তাই না? এবং ফার্স্ট আইটেমটাকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করছি, এন্ড সেকেন্ড আইটেমটাকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওকে, সো এসি হচ্ছে একটা এন্টিটি, এন্ড এগেইন এটা কিন্তু ইদার কুড বি আ সাবজেক্ট, ইট অলসো কুড বি অ্যান অবজেক্ট, তাই না? আমরা কিন্তু সাবজেক্ট অবজেক্ট দুইটারই ক্লিয়ারেন্স দিচ্ছি। ওকে, সো আমরা বললাম এটাকে সাবজেক্ট আর অবজেক্টকে আমরা জেনারেলাইজ করে এটাকে উই আর কলিং দেম অ্যান এন্টিটি। একটা এন্টিটি। সো এন্টিটি 1 হচ্ছে এসি, আর এন্টিটি 2 হচ্ছে এ প্রাইম সি প্রাইম। এন্ড ডম রিলেশনশিপটাকে আমরা বলছি ডমিনেশন রিলেশনশিপ। ওকে, নাও দিস ডমিনেশন রিলেশনশিপ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। একটা এন্টিটি আরেকটা এন্টিটিকে ডমিনেট করে, ফার্স্ট এন্টিটি এসি, এই এন্টিটিটা সেকেন্ড এন্টিটি যেটা এ প্রাইম সি প্রাইম, সেটাকে ডমিনেট করবে ইফ অ্যান্ড অনলি ইফ দুইটা কন্ডিশন যদি ফুলফিল হয়। ওকে, এই দুইটা কন্ডিশনের প্রথম কন্ডিশনটা আমরা আগে দেখে আসছি,
যে আপনি যদি কাউকে ডমিনেট করতে চান, তার ক্লিয়ারেন্সের যে লেভেলটা, ওই যে 4টা লেভেল, টপ সিক্রেট, সিক্রেট, কনফিডেন্সিয়াল অ্যান্ড আনক্লাসিফাইড, আপনি যদি কাউকে ডমিনেট করতে চান, আপনার ক্লিয়ারেন্স কিন্তু তার ক্লিয়ারেন্সের চেয়ে বেশি বা সমান হইতে হবে, তাই না? তার মানে এ শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু এ প্রাইম। দ্যাটস আ গিভেন। আপনার ক্লিয়ারেন্সের লেভেলের নিচের কাউকে কিন্তু আপনি ডমিনেট করতে পারবেন না। However, there is a second part. সেকেন্ড পার্টটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন তো। আপনারা হাই স্কুলে যখন সেট থিওরি নিয়ে পড়ালেখা করছেন, there is a concept called I think it's called proper subset, right? কেউ কি একটু ভেরিফাই করতে পারেন এই টার্মটার মানে অ্যাকচুয়াল আমরা কি নামে ডাকতাম? আচ্ছা, এনিওয়ে, উই ডোন্ট নিড টু রিমেম্বার দ্য টার্মিনোলজি। আমাদের যেটা মনে রাখতে হবে যে আমি যদি কাউকে ডমিনেট করতে চাই, সি প্রাইমটা কি? আমার ক্যাটাগরি সেট। সি সি আর সি প্রাইম হচ্ছে ক্যাটাগরি সেট। আমরা বলছিলাম যে না, সেকেন্ড পার্টটাকে আমরা বলতেছি ক্যাটাগরি সেট, তাই না? সো আমি যদি কাউকে ডমিনেট করতে চাই, আমার ক্লিয়ারেন্স তার চেয়ে বেশি তো হইতেই হবে। আরেকটা জিনিস হইতে হবে, যাকে আমি ডমিনেট করতে চাচ্ছি তার ক্যাটাগরি সেটে যেই যেই এলিমেন্ট গুলা আছে, সেই সব এলিমেন্ট গুলা আমার নিজের থাকতে হবে। ইজন্ট দ্যাট দ্য ডেফিনিশন অফ প্রপার সাবসেট, তাই না? অন্য ক্যাটাগরি সেটে যে এলিমেন্ট গুলো আছে তার সব এলিমেন্ট গুলো আমার থাকতে হবে। আমার আরো বেশিও থাকতে পারে, বাট তার সব এলিমেন্ট গুলো আমার থাকতে হবে। এন্ড আপনি একটু চিন্তা করলেই বুঝবেন যে এইটা কিন্তু নিড টু নো, দ্য সেকেন্ড পার্ট, এন্ড এর পরের পার্টটা, সেটা কিন্তু নিড টু নো। এই দুইটা কন্ডিশন যদি স্যাটিসফাই হয়, আমি যাকে ডমিনেট করতে চাচ্ছি তার ক্যাটাগরি সেটে যা আইটেম আছে সব আমার ক্যাটাগরি সেটে থাকতে হবে। সেটা হইলেই আমি কেবলমাত্র ক্লেম করতে পারবো যে আমি অন্য এন্টিটিটাকে ডমিনেট করছি। কোয়েশ্চেন? আচ্ছা, তাহলে আমরা আজকে এই ফাইনাল 3টা এক্সাম্পল দেখে আজকে আমরা র্যাপ আপ করব। এই ফাইনাল 3টা এক্সাম্পল একটু খেয়াল করেন তো। Why do you think top secret, nuclear and Asia dominates secret and nuclear? এখানে দুইটা পার্ট। টপ সিক্রেট ইজ হাইয়ার দেন সিক্রেট, তাই না? সো এ গ্রেটার দেন অর ইকুয়াল টু এ প্রাইম। সো আমরা ফার্স্ট পার্টটা স্যাটিসফাই করছি। হোয়াট অ্যাবাউট দ্য সেকেন্ড পার্ট? ডু ইউ থিঙ্ক সি, সি মানে এইটা, contains all the elements of C prime? C prime এ কে আছে? নিউক্লিয়ার। Do you think C contains all the elements of C prime? অবশ্যই সি তে নিউক্লিয়ারও আছে, এশিয়াও আছে। আর সি প্রাইমে অনলি নিউক্লিয়ার। তার মানে নিউক্লিয়ারের সব এলিমেন্টই কিন্তু নিউক্লিয়ার এএসআই তে আছে। ইন আদার ওয়ার্ডস, সি প্রাইম ইজ আ প্রপার সাবসেট অফ সি। স্যার, আই থিঙ্ক এটা হচ্ছে শুধু সাবসেট হবে। প্রপার সাবসেটের মধ্যে হচ্ছে সবগুলো এলিমেন্ট থাকলে সেটা হচ্ছে ক্রস আউট হয়ে যায়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আমি এই টার্মটাই আমি কনফিউজ করে থ্যাংক ইউ তাসমিয়া। রাইট, সো এটা হবে হচ্ছে আপনার সাবসেট, তাই না? কারণ প্রপার সাবসেটে আসলে আহ, না, প্রপার সাবসেট আরেকবার বলুন তো ডেফিনেশনটা। প্রপার সাবসেটের ডেফিনেশনটা কি? স্যার, প্রপার সাবসেটে অ্যাকচুয়ালি হচ্ছে সবগুলো এলিমেন্ট যদি রিপিটেড হয় না, অ্যাকচুয়ালি বেসিক্যালি সাপোজ এ বি থাকলে এটা আবার হবে না, এ বি সেটটা সাবসেটে হবে, সরি প্রপার সেটে বাদ যাবে। আচ্ছা, আচ্ছা, এনিওয়ে এনিওয়ে, আমরা ওই টার্মিনোলজি আমাদের, আপনারা আমি যা বলছি একটু ভুলে যান। সহজ কথায় মনে রাখেন যে অন্য অন্য সেটটার, আমি যাকে ডমিনেট করছি, ওই সেটে যা যা এলিমেন্ট আছে সবগুলা যেন আমার ক্যাটাগরি সেটে থাকে। দ্যাটস হাউ আই রিমেম্বার ইট। হ্যাঁ, কারণ আমি ওই হাই স্কুলের সেটের ওইসব জিনিস মনে নাই আমার, ডেফিনেশন এন্ড আদার থিংস। ওকে,
সো অন্য যার তার সব এলিমেন্ট আমার যদি থাকে, এখন এখানে চিন্তা করে দেখেন পরের এক্সাম্পলটা যদি আপনি চিন্তা করেন, অন্যজনের নিউক্লিয়ার অ্যান্ড ইউরোপ আছে, সব এলিমেন্ট আমার এখানে কি আছে? আছে। আমার এর চাইতে বেশি নাই, বাট দ্যাটস নট আ প্রবলেম। ওকে, অনলি কোয়েশ্চেন আই নিড টু আস্ক ইজ যে আমি যাকে ডমিনেট করছি তার কোনো এলিমেন্ট আমার এখানে মিসিং আছে কিনা। যদি মিসিং থাকে তাহলে হবে না। যেমন এখানে সিক্রেট ইজ হাইয়ার দেন কনফিডেন্সিয়াল, তাই না? সো আমি প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করছি। সেকেন্ড কন্ডিশন কি? ওর যত সব এলিমেন্ট আছে সব এলিমেন্টই আমার আছে, সো ফাইন। ফাইনালি থার্ড এক্সাম্পলে নট ডমিনেটিং কেন? কারণ হচ্ছে আমি প্রথম পার্টটা আমি স্যাটিসফাই করছি, টপ সিক্রেট ইজ হাইয়ার দেন কনফিডেন্সিয়াল, বাট সেকেন্ড পার্টটা কি আমি স্যাটিসফাই করছি? ইউরোপ কি এই সেটে আছে? ইউরোপ এই সেটে নাই। তার মানে হচ্ছে আমি একে ডমিনেট করি না, এবং আমি একে ডমিনেট করি না নট বোঝানোর জন্য আমরা আগে যে নটের জিনিসটা এখানে অ্যাড করা হয়েছে। এখন কেউ কি আমাকে একটু চিন্তা করে বলতে পারবেন হাউ ইজ দিস রিলেটেড টু নিড টু নো? স্পেশালি 3 নাম্বার এক্সাম্পলটা দিয়ে কেউ কি আমাকে একটু ব্যাখ্যা করতে পারবেন এটা নিড টু নো এর সাথে কিভাবে রিলেটেড? স্যার, মেবি ফার্স্ট পার্সন যে তার হচ্ছে টপ সিক্রেট এবং কনফিডেন্সিয়াল নিউক্লিয়ার ইনফরমেশন প্রয়োজন, বাট ইউরোপিয়ান ইনফরমেশন তার নিড টু নো না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং এই কারণেই আমি তাকে যদি এটা পড়তে দিয়ে দেই, তাহলে তো যে নিউক্লিয়ার ডিপার্টমেন্ট সে কিন্তু ইউরোপের জিনিস কি করে ফেলতেছে, জেনে ফেলতেছে, তাই না? আমরা যদি সেকেন্ড উদাহরণটাতে রাইট সাইডে ইউরোপের সাথে এশিয়া দিয়ে দেই, তাহলে ব্যাপারটা কি হবে? এই ফাইলে নিউক্লিয়ারের কথা আছে, এই ফাইলে ইউরোপের কথা আছে, এই ফাইলে কিন্তু এশিয়ার কথাও আছে। তা আমি যাকে দিয়ে দিচ্ছি সে কিন্তু খালি নিউক্লিয়ার আর ইউরোপ জানার কথা। সো আমরা যদি ওই ফাইলটা তাকে পড়তে দেই, তাহলে সে কিন্তু এশিয়ার জিনিসপত্র জেনে যাবে, উইচ ইজ ভায়োলেটিং নিড টু। কোয়েশ্চেন? সো এটা হচ্ছে তার মানে সি প্রাইম হ্যাজ টু বি সাবসেট অফ সি। And thank you, Tasmia. It's not a proper subset, it's just a subset. প্রপার সাবসেটে আমরা ওই ইয়েটা উঠাই দিই মনে হয়, তাই না তাসমিয়া? ইয়েস স্যার। ওকে, সো আমরা আজকে এই স্লাইডটাতেই আমরা আমাদের ডিসকাশনটা শেষ করব। এন্ড আমাদের গত 45 মিনিটের ডিসকাশন যদি আমি সামারাইজ করতে চাই, তাহলে ইট অল বয়েলস ডাউন টু আপনাদের দুইটা এন্টিটির ক্লিয়ারেন্স আর ক্যাটাগরি সেট দেয়া থাকলে আপনাদের যেটা বুঝতে হবে যে কে কাকে ডমিনেট করে, এবং এই জিনিসটা আপনাদের একটু মনে রাখতে হবে যে একজন আরেকজনকে ডমিনেট করতে হইলে তার ক্লিয়ারেন্স অন্যজনের চাইতে বেশি হইতে হবে, এবং অন্যজনের যেই ক্যাটাগরি সেট আছে সেটাকে আপনার ক্যাটাগরি সেটের সাবসেট হইতে হবে। নেক্সট দিন থেকে আমরা স্টেপ 2 যে পার্টটা সেটা আলোচনা করব, এবং এরপর আমরা কিছু প্রবলেম সলভ করব, যে প্রবলেমগুলা রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট ফর আওয়ার ফার্স্ট কুইজ। ওকে, সো কারো কোনো ফাইনাল কোয়েশ্চেন না থাকলে আমি স্ক্রিন শেয়ারিং অফ করে, রেকর্ডিং অফ করে, আইল গো ফর অ্যাটেন্ডেন্স। Does anyone have any final question?
স্যার আমাদের রোজার মধ্যে ক্লাস কখন হবে? অনলাইনে হবে আচ্ছা, নাকি? ভেরি গুড কোয়েশ্চেন। রোজার মধ্যে ক্লাস আপনারা তো দেখছেন টাইমটা চেঞ্জ করা হয়েছে, হ্যাঁ, টাইমটা চেঞ্জ করা হয়েছে। এখন পার্সোনালি আমি রোজার মধ্যে আসলে অনলাইনে ক্লাস নিতে চাই। সো আমি জাস্ট একটু ওই যে ইয়াকে জিজ্ঞেস করতে হবে, আমাদের কোঅর্ডিনেটর সাদেক ভাইকে একটু জিজ্ঞেস করে দেখবো যে ইজ ইট ওকে। সাদেক ভাই যদি বলে ইটস ওকে, তাহলে আমরা অনলাইনে নিয়ে নিব। কারণ হচ্ছে 4টা থেকে ক্লাস শুরু হইলে 5:15 5:30 শেষ করে আসলে ইফতার ধরা আহ, কঠিন হবে আর কি। বাট আমি এটা কনফার্ম করে দিব নেক্সট দিনের আগে। ওকে। স্যার অন্যান্য কোর্সের টিচাররা হচ্ছে নিজেরা করে নিচ্ছে, আই ডোন্ট থিঙ্ক প্রবলেম হবে। হ্যাঁ, তাহলে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। সো উই ক্যান গো অনলাইন। ঠিক আছে, আমি এটা ফর্মালি অ্যানাউন্স করে কনফার্ম করে দেব। ওকে, সো আমি রেকর্ডিংটা এখন বন্ধ করে দিই।